হ্যালো, আসসালামু আলাইকুম। আর্সেনাল বাংলাদেশের পক্ষ থেকে উইকলি পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম। উই হ্যাভ টু গেস্টস টুডে আস হু নিড নো ইন্ট্রোডাকশন। আমাদের সবার প্রিয় মেরাজ ভুইয়া ভাই এবং ইয়ামেন হক ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আমরা মাঝখানে একটু পডকাস্ট একটু ব্রেক গেছে। আমরা হোপফুলি আমরা চেষ্টা করবো আমরা আবার রেগুলার পডকাস্টে ফিরে আসার জন্য। তো ফার্স্টলি আমরা খুব আর্সেনালের বেশ উঠতি নামতি একটা সময় যাচ্ছে। দুই ম্যাচ আমরা জিতি, তো এক ম্যাচ একটু হেরে যাই। তো এরকম একটা পজিশনে আমাদের আজকের টপিকটা আমরা ফিক্স করছি যে হচ্ছে রাইজিং আর্সেনাল অর স্ট্রাগলিং আর্সেনাল। তো আমরা এই পডকাস্টটাকে একটু ইন্টারেস্টিং করার জন্য আমরা পডকাস্টটাকে তিনটা ভাগে ভাগ করব। তো আমাদের প্রথম সেগমেন্টের নাম হচ্ছে স্টার্টার। এই সেগমেন্টে আমরা টপিকটা নিয়ে আমরা ছোট করে আলোচনা করব। প্রথমে আমি দেরি না করে আমরা মেরেজ ভাইকে দিয়ে শুরু করি। তো মেরাজ ভাই, টপিক তো আপনি জানেন। তো দিস সিজন Arsenal started off well with 2 wins, and then somehow we lost our track. Then we had a bad run of games of maybe 7 games, like টানা আমরা জিতি নাই। দেন মনে হয় ইন টোটাল মানে সব কম্পিটিশন মিলে মনে হয় 11টা ম্যাচের মধ্যে আমরা খুব খারাপ রেজাল্ট আসতেছিল। দেন somehow we found our way to the winning way, and then এক ম্যাচ জিতি তো এক ম্যাচ হারি। হাউ ডু ইউ সি যে এখন আমরা যে পজিশনটা আছি, আপনি কিভাবে দেখেন এটাকে, যে রাইজিং অর স্ট্রাগলিং পজিশন, মানে কিভাবে আপনি দেখেন? মানে এক কথায় বলতে গেলে ডেফিনেটলি স্ট্রাগলিং এই কারণে আমরা আসলে অনেক কিছুই খোঁজার চেষ্টা করতেছি অ্যাজ এ টিম, অ্যাজ এ ক্লাব অ্যাজ ওয়েল। নট অনলি মানে শুধু অন দ্য ফিল্ড না, অফ দ্য ফিল্ডও আমরা অনেক কিছু গোছানোর চেষ্টা করতেছি। সো ডেফিনেটলি আমরা স্ট্রাগলিং এই মুহূর্তে। বাট রাইজিং এর ব্যাপারটা হচ্ছে আমরা কিছু কিছু জায়গায় আমরা একটু ইমপ্রুভ করতেছি। এখন আমরা যদি রাইজিং বা স্ট্রাগলিং যেটাই ধরি, সেটা আমাদের কথা বলতে গেলে একটু আমরা আসলে কোনটার উপর বেস করে রাইজ করতেছি অথবা কোনটার উপর বেস করে আমরা স্ট্রাগল করতেছি, ডিসিশনটা করতে হবে। এন্ড ডেফিনেটলি ওইটা বলতে গেলে ওই উনাই এমডির লাস্ট সিজন থেকে শুরু করতে হয়, যে হ্যাঁ উনাই এমডি লাস্ট সিজন আমাদের এমন ভরাডুবি করে দিয়ে গেছে। ওই জায়গা থেকে এখন আমরা আর্টেটার আজকে অলমোস্ট 2 বছর হতে যাচ্ছে, আমরা আসলে কতটুকু চেঞ্জ নিয়ে আসছি। চেঞ্জ গুলা আসলে খুবই বলবো যে এখনো ওইরকম ভিজিবল চেঞ্জেস যেটা আছে সেগুলা রেজাল্টে আসলে আমরা খুব একটা দেখি নাই। যেমন একটা সময় আর্সেনাল, জানো যে এক সময় আর্সেনাল এমন ছিল যে অ্যাটাক অনেক ভালো ছিল, ডিফেন্স অনেক খারাপ ছিল। আমরা আমাদের গোল দিতে কোনো সমস্যা হতো না, আমাদের ডিফেন্স অনেক, বাট আবার গোল খায় বসতাম 3টা 4টা। এখন যেটা হয়ে গেছে, আর্টেটা এই ব্যালেন্সটাকে ঠিক করতে গিয়ে আমাদের ডিফেন্স এখন অনেক ভালো হয়েছে। আমরা মোটামুটি ইন্ডিভিজুয়াল এরর ছাড়া আমরা ডিফেন্সে খুব একটা গোল খাই না। এমন হয় না যে আমাদেরকে একদম ট্যাকটিক্যালি বিট করে কোনো টিম আমাদেরকে করতে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে ইন্ডিভিজুয়াল এররের কারণে আমরা গোল খেয়ে যাচ্ছি। সো এই দিকটা ইমপ্রুভ হয়েছে, বাট আমাদের অ্যাটাক আবার এখন স্ট্রাগল করে। সো ওই ব্যাপারটা হচ্ছে এরকম, যেটা ছোট একটা কম্বল নিয়ে ঘুমাইতে গেলে এমন হয় না যে অনেক সময় পা বের হয়ে যায়, পা ডাকতে গেলে উপর ঠান্ডা লাগে, আবার উপরে ডাকতে গেলে পায়ের দিকে ঠান্ডা লাগে। আর্সেনাল অবস্থা সেরকম আর কি। এন্ড এটাকে অবশ্যই হ্যাঁ ইমপ্রুভমেন্ট বলবো, বাট স্টিল উই আর স্ট্রাগলিং। এটা হচ্ছে অন দ্য ফিল্ড। অফ দ্য ফিল্ড আমাদের স্ট্রাগল এখনো কন্টিনিউ আছে, প্লেয়ারদেরকে নিয়ে, প্লেয়ারদের কন্ট্রাক্ট নিয়ে, প্লেয়ার সাইনিং নিয়ে। এখন অ্যাজ এ ক্লাব আমাদের আসলে ডিসিশন মেকার যে 3-4 জন, আর্টেটা, এডু, বিনাই, পারমাতাসাকা, এরা সবাই আসলে এদের উপরে আমি বলবো যে এখন রিবিল্ডিং এর যেই কাজটা এরা 4 জন নিছে, এই 4 জনের মধ্যে 3 না 4 জনের কথা বলবো, 4 জনই একদমই মানে ইনএক্সপিরিয়েন্সড। একটা রিবিল্ডিং করার যে এক্সপিরিয়েন্সটা, একটা যে উপর থেকে একটা ইগল মানে কি বলে, একটা ইগল আই দেখবে উপর থেকে কেউ একটা কিছু, ওই রকম কেউ আসলে নাই একটা দেখার মতো। সো এটা ইট ক্যান গো
in a wrong way, it can bring something good as well. আমরা এখন এমন একটা অবস্থায় আছি, আমরা যখন এখন আমরা আগেও কন্ট্রাক্ট নিয়ে স্ট্রাগল করতাম, এখনো আমরা কন্ট্রাক্ট নিয়ে স্ট্রাগল করি, এখনো প্লেয়ার ওই ফাইনাল ইয়ারে গিয়ে সাইন করে, এখনো প্লেয়ার আমরা বিক্রি করতে গেলে টাকা পাই না। সো ডেফিনেটলি স্ট্রাগলিং, আমি যদি আমার ওভারঅল সামারি বলি। রাইজিং মেবি ইন সাম এরিয়াস আস্তে আস্তে করে, বাট সেটা আসলে ওই গাছের গ্রোথের মতো হচ্ছে। আচ্ছা, ইয়ামেন ভাই, do you feel the same? You know, like Arteta last season যখন কোন এমএর থেকে টিমটা বুঝে নিল, and it was all messed up, তারপরেও সে কিন্তু ক্লপের এগেইনস্টে I guess 2টা জয়, দেন পেপের এগেইনস্টে জয়, দেন FA কাপ, সবকিছু মিলে he started quite good. He gave us hope. তারপরে then COVID happened, then that Ozil saga and stuff. And মানে do you think যে প্রথম দিকে আর্সেনাল এই সিজনের প্রথম দিকে আপনারা যদি খেলা দেখে থাকেন, তো আমরা যখন আর্সেনাল একদম একের পর এক হেরে যাচ্ছে দ্য গেম, মানে সবাই কিন্তু খেলা দেখে যেটা বলতো যে আমরা খেলা দেখে ভাল লাগছে না। ইভেন আমরা কোনো ম্যাচ যদি 1-0 জিততাম, তাও সবাই বলতো আমরা খেলা দেখে ভাল লাগছে না, একই প্যাটার্নে খেলতেছে, সাইড ওয়াইজ খেলতেছে, ইট ওয়াজ অল বোরিং। দেন আপনার কি মনে হয় যে আর্টেটা একটু ইভলভ করছে উইথ টাইম, নাকি at times he seems a little stubborn? Is he really stubborn? আর আপনার কি মনে হয় যে আপনি মানে সামহাউ মেরাজ ভাইয়ের সাথে একমত হবেন কিনা যে আমরা স্ট্রাগল করতেছি, অথবা এই ইভলভটাকে আপনি পজিটিভলি দেখবেন কিনা? ওয়েল, মিরাজ ভাই প্রথমে খুব ভালো একটা সামারি দিয়েছে। আমি ওটার সাথে একটু অ্যাড করব যে উনি ফার্স্টে বলেছিলেন যে আমাদের স্ট্রাগল এমএরির সাথে। আমি বলবো অ্যাকচুয়ালি আমাদের স্ট্রাগলটা কিন্তু আরো অনেক আগে থেকেই। আমি একটু ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে প্যারালেলস ড্র করতে চাই। অ্যালেক্স ফার্গুসন কিন্তু তার লাস্ট সিজনে চ্যাম্পিয়নশিপ জিতাই দিয়ে তারপরে রিটায়ার করলো। রাইট, ইট ডিডন্ট ম্যাটার। এরপরে হ্যাঁ, দে ওয়ান দ্য চ্যাম্পিয়নশিপ। এরপরে ম্যানচেস্টার ইউনাইটেড কি করেছে লাস্ট কয়েক বছর ধরে, উই হ্যাভ অল সিন দ্যাট। তারা কয়েকবার চ্যাম্পিয়ন্স লিগে ফিনিশ, মানে টপ 4-এ ফিনিশ করতে ব্যর্থ হয়েছে। এরপরে তারা টপ 4-এ হয়তো ফিনিশ করেছে, হাউএভার they have definitely not been the Manchester United we all knew when Alex Ferguson was manager. এখন এই জিনিসটা যেটা দেখায় সেটা হচ্ছে যে একটা কোনো ম্যানেজার, এখন এই অ্যালেক্স ফার্গুসন, আর্সেন ওয়েঙ্গারের মতো ম্যানেজার কিন্তু এখন প্রিমিয়ার লিগে আসলেই বলতে গেলে আর নাই। ইভেন ক্লব লিভারপুলে যাই করছে, আই ডোন্ট থিঙ্ক ক্লবও এরকম 10-15 বছর থাকবে, একটা দলকে পুরো নিজের ইমেজে বিল্ড আপ করবে, এরকম ম্যানেজার কিন্তু আসলে আর দেখা যায় না। আর্সেন ওয়েঙ্গার ওয়াজ বেসিক্যালি দ্য লাস্ট ওয়ান অ্যালেক্স ফার্গুসনের পরে। এখন অ্যালেক্স ফার্গুসন চলে যাওয়ার পরে যে ম্যানচেস্টার ইউনাইটেড এরকম স্ট্রাগল করবে এবং সে যে স্কোয়াডটাকে কত বাজে অবস্থায় রেখে দিয়ে গিয়েছিল সেটা বুঝতে টাইম লেগেছে। মানে ডেভিড ময়েস আসলো, কিছু পারে নাই, তখন প্রথমে ময়েসের উপর দোষ দেওয়া হয়েছে যে হ্যাঁ একটা জাস্ট মানে মিড টেবল একটা মেন্টালিটির ম্যানেজারকে নিয়ে আসছে, সে কি করবে। তারপর তারা চিন্তা করে দেখতে পারো তুমি, তারা লুই ভ্যান হালকে আনছে। লুই ভ্যান হাল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেকোরেটেড ম্যানেজার্স ইন ইউরোপ, সেও কিছু করতে পারে নাই। তারপর মরিনিওকে আনছে। এখন মরিনিওকে নিয়ে আমার পার্সোনাল ফিলিংস তোমরা সবাই জানো, যাই হোক সেটা আর না বলি, বাট ইন জেনারেল সেটা ছাড়াও অ্যাটলিস্ট হি হ্যাড এ রেপুটেশন এজ এ উইনার। সেও কি করেছে, জাস্ট ইউরোপা কাপ জিতেছে একবার, আর আই ডোন্ট রিমেম্বার এফএ কাপ একবার জিতেছে বোধহয়, বা সে এমন কিছু করতে পারেনি। এখন ফাইনালি ওলে গুনার সলস্কায়ারের আন্ডারে এসে দে আর গোয়িং থ্রু আ ভেরি সিমিলার পিরিয়ড লাইক আস। একবার ভালো খেলে, একবার খারাপ খেলে, একবার ভালো খেলে, একবার খারাপ খেলে। সো আমি কিন্তু বলবো আর্সেনাল কিন্তু কাইন্ড অফ সিমিলার জিনিসই দেখাচ্ছে। আর্সেন ওয়েঙ্গারের সময় অ্যাটলিস্ট ফর লং পিরিয়ড আমরা কোনো কিছু না জিতলেও লাস্টের দিকে এফএ কাপ জিতলাম কতগুলা, বাট উই ওয়ার অলওয়েজ ফিনিশিং টপ 4। হাউএভার আর্সেনাল কিন্তু আর্সেন ওয়েঙ্গারের আন্ডারে ফার্গুসনের থেকেও খারাপ অবস্থায় থেকে তারপরে চলে গেছে, কারণ উই ফেল টু ফিনিশ ইন দ্য টপ 4 দ্য লাস্ট 2 সিজনস আন্ডার ওয়েঙ্গার। তারপর ওয়েঙ্গার চলে গেল, তারপরে কিন্তু আমরা অনেকটা ময়েসের মতোই বলা যায়। মানে আমি জানি এমএরি পিএসজি তে ছিল বা সে ইউরোপা কাপ অনেক জিতেছে সেভিয়াতে। হাউএভার এমএরি কিন্তু অ্যাকচুয়ালি মানে ও কিন্তু হি মেড হিজ নেম এট আ মিড টেবল ক্লাব ইন সেভিয়া। সে কিন্তু পিএসজি তে যে এমন ভালো কিছু করতে পারে না। হি ডিড নট শো দ্যাট হি কুড অ্যাকচুয়ালি হ্যান্ডেল আ বিগ ক্লাব।
And আর্সেনাল পিএসজি মতো ওরকম ক্লাব না হলেও আর্সেনাল ইজ আ ভেরি বিগ ক্লাব, ট্রেডিশনালি বড় ক্লাব। তো এমেরি স্ট্রাগল করলো। তারপরে কিন্তু আমরা যেটা করেছি যে আমরা মানে ওরকম আর বড় কোনো ম্যানেজারের চোখে যাইনি, আমরা ডাইরেক্টলি সলস্কারের মতো একটা এক্স প্লেয়ারকে নিয়ে এসেছি এন্ড তাকে দিয়ে ট্রাই করছেন। উই আর সিইং দিস আপ এন্ড ডাউন। দি আদার থিং ইজ ম্যানচেস্টার ইউনাইটেড, যে এখন অনেকে হয়তো বলতে পারে যে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড তো তারপরেও কত ভালো করছে, প্লেয়ার কিনছে। ম্যানচেস্টার ইউনাইটেড ওয়াজ অলওয়েজ আ মাচ রিচার ক্লাব দেন আস। দে ক্যান থ্রো মানি এট দেয়ার প্রবলেমস, হুইচ ইজ সামথিং। হ্যাঁ, আমাদের ওনার অনেক রিচ, কিন্তু আমাদের ওনার কখনোই টাকা খরচ করে না ক্লাবের পিছনে। হয়তো এবার এসে পার্টি বা কয়েকজনকে কিনেছে। সো we were always behind the curve than Manchester United. মানে ওরা যা ফেস করছে, যে একটা এরকম লেজেন্ডারি ম্যানেজার চলে যাওয়ার পরে রিপ্লেসিং আ লেজেন্ড ইজ নট ইজি। এটা খালি ফুটবলে বলে না, যে কোনো স্পোর্টেই তুমি যদি দেখো, আমেরিকান ফুটবলে দেখো, দেখো, মানে যখন একটা ম্যানেজার বা হেড কোচ আসে, যে হি ইজ সো ইনফ্লুয়েন্সিয়াল, মানে হি চেঞ্জেস। যেমন আর্সেন ওয়েঙ্গার অ্যাকচুয়ালি চেঞ্জ দ্য গেম ইন ইংল্যান্ড, নট জাস্ট আর্সেনাল। সো সে যখন চলে যাবে, সেটার একটা ইম্প্যাক্ট থাকবে। এটা আমরা এখন দেখছি। এখন তারপরে আমি বলবো যে হ্যাঁ, আর্টেটা যে ইউনো, তুমি বললা যে লিভারপুলের সাথে আমরা দুইবার জিতেছি। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, দ্য ফার্স্ট টাইম আমরা একবার জিতেছি কমিউনিটি শিল্ডে, সেটা কমিউনিটি শিল্ড ইজ বেসিক্যালি এ গ্লোরিফাইড ফ্রেন্ডলি। ওদিকে আবার তার আগের যে লিগের খেলাটা, ওইটা মানে জিতা ঠিক আছে, ওটা কেমনে জিতছে আমি জানি না, মানে বেসিক্যালি উই ডিড নট ডিজার্ভ টু উইন দ্যাট গেম। আমি বলবো যে হ্যাঁ, পেপের সাথে সেমিফাইনালের খেলাটা উই ডিজার্ভ টু উইন, সেটা ওয়াজ আ ভেরি গুড, মানে এটা আসলে একটা মানে ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস ছিল আর্টেটার। বাট you know what, he's a young manager, he has been making a lot of mistakes। অনেক সময় আমরা সবাই ওকে মানে এসে করেছি, মানে ক্রিটিসাইজ করেছি, অনেক সময় গালিগালাজও করেছি ফ্রাস্ট্রেশনে। ইট উইল টেক টাইম। এখন obviously right, তুমি ওভারঅল দেখলে we are struggling, we are not, obviously we are not rising yet, but there are enough মানে পজিটিভ থিংস, স্পেশালি ইন দ্য লাস্ট ফিউ মান্থস আমরা যেটা দেখতে পাচ্ছি। হয়তো এই সিজনের ফার্স্টের দিকে মাঝখানে এর মাঝখানে কোভিড-19 হলো। আমরা এখনো মানে ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, আমরা আর্টেটাকে নিয়ে এত জল্পনা কল্পনা, এত কিছু করি, এত কনস্পিরেসি চিন্তা করি, এত কিছু করি, মানে সমালোচনা করি, অনেকে হার্ডকোর আর্টেটা, অনেকে অ্যান্টি হার্ডকোর আর্টেটা, বাট হি স্টিল হ্যাজ নট গট ওয়ান ফুল সিজন ইন আর্সেনাল। এটা কিন্তু আমরা মানে ভুলে যাই, মানে কোভিড-19 মানে আসলে এই প্যান্ডেমিকটা এরকম মনে হয়েছে যে he still has not got one complete season. So সেটা যা সে করলে ওভারঅল স্ট্রাগলিং, অবশ্যই আর্সেনাল ইজ স্ট্রাগলিং। এটা আজকে শুরু হয়নি, এটা ওয়েঙ্গারের আমল থেকে শুরু হয়েছে। বাট আর্টেটা স্পেশালি লাস্ট কয়েক মাসে আমি বলবো, এখন এটা হয়তো কিছুটা লাকও হতে পারে যে সে ফাইনালি এমিল স্মিথ রোকে খেলাচ্ছে। সাকা ইজ টেকিং এন প্রমিনেন্টলি, মানে আরো বেশি ইনফ্লুয়েন্সিয়াল রোল। আমাদের কিছু আরো ইয়াং প্লেয়ার আছে, যেমন মার্টিনেলি আছে, মার্টিনেলি আস্তে আস্তে আমি হোপফুল আরো চান্স পাবে। There are enough positives I see that I think next season, inshallah, maybe somebody, if we buy a couple of at least one or two good players, we should be rising. And I think that next season would be the time to be able to tell for sure whether we are rising under Arteta. Okay, জাস্ট speaking আমি of আমি একটু অ্যাড করি। আমার হঠাৎ করে এমএস মিত্রর আপনি কথা বলতেছিলেন দেখে আমাদের ফার্স্ট পডকাস্টের কথা মনে পড়ছে, যে আপনি হিরানের সাথে আপনার একটা পডকাস্ট করছিলাম, এবং ওই পডকাস্টে আপনি বলতেছিলেন, আপনি এমএস মিত্রর কথা মেনশন করতেছিলেন বারবার, যে why not এমএস মিত্র, এন্ড হিরান ওয়াজ লাইক, আমরা কি ইয়োর টিম বানায় ফেলবো নাকি, কি এমন কিছু একটা করবো নাকি। সো ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ তুমি যেমন প্রশ্ন করতেছিলা শুভ, যে আর্টেটা ইয়ে কিনা, স্টাবার্ন কিনা। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ম্যানেজারকে অবশ্যই তাদের যেই ট্যাকটিক্স বা তাদের স্টাইল, সেটাতে অবশ্যই স্টিক করা দরকার, ঠিক আছে। বিকজ সামটাইম তুমি আসলে রেজাল্ট এক ম্যাচে বা দুই ম্যাচে পাবা না, তোমাকে একটা সিস্টেম দাঁড় করাইতে গেলে কয়েকটা ম্যাচ লাগবে। বাট শুরুর দিকে ও যেটা করছে আসলে, এমন 10টা-11টা ম্যাচ যেরকম আমরা দেখছি, যে ওই ওর 3-4-3 এবং 4-3-3 যেই হাইব্রিড, ওইটাকে খুব বেশি ইম্পোজ করার চেষ্টা করছে। আমরা উইলিয়ানের ইউজ দুইটাই দেখতে পাইছি। আমরা অনেক প্লেয়ারকে স্ট্রাগল করতে দেখছি, ঠিক আছে। হ্যাঁ, সো এই জিনিসগুলা আসলে আমাদের আর্টেটার ওই যে স্টাবর্ননেসটা, এটার উপর অনেক ইয়া করে। হ্যাঁ, ডেফিনেটলি ওই টাইমটাতে এমএল স্মিথ হয়তো ইনজুর্ড ছিল, বাট আমাদের কিন্তু এখন যে 4-2-3-1 বা এখন যে সিস্টেমে আমরা খেলতেছি, ওই সিস্টেমে খেলার মতো প্লেয়ার কিন্তু তখনও ছিল। তখনও চাইলে কিন্তু সাকাকে অথবা ইভেন উইলিয়ানকে ওই নাম্বার 10 রোলে খেলায় কিন্তু খেলানো হতো, বাট আমরা খেলাই নাই। আমরা তখন ওই 3-4-3, 4-3-3 এর হাইব্রিড খেলাইছি। সো এই টাইপের কিছু জিনিস আছে আর্টেটার, যেগুলো ডেফিনেটলি ওই যে কি বলে, ইয়ামিন ভাই বলছিল যে একটা ইয়াং ম্যানেজার ডেফিনেটলি ওর শিখতে সময় লাগবে, বাট
আমরা আসলে এখন কতটুকু সময় দেওয়ার মতো অবস্থা আছে, যেটা হচ্ছে কথা। এটা শুভ, আমি এখানে ট্রাই টু অ্যাড করবো মিরাজ ভাইয়ের সাথে। Yeah. এখানে যেটা হয়েছে কি, আমার মনে হয় আর্টেটার এই স্টাবার্ননেসটা ইজ কাইন্ড অফ লাইক, আমি আবার এমেরির সাথে যদি কম্পেয়ার করি, এমেরি কিন্তু তার 1.5 বছরে কোনো পার্টিকুলার স্টাইল ইম্পোজ করতেই পারে নাই। সে কিন্তু সারাক্ষণ হি ওয়াজ চেঞ্জিং ট্যাকটিক্স এন্ড পার্সোনাল। Right. এখন যেটা আমার কাছে মনে হয়েছে যে এমেরি আর আর্টেটার মধ্যে সে করলে, আর্টেটা যেটুকু করে, ফার্স্ট অফ অল আর্টেটা নিজে অবশ্যই স্টাবার্ন। মানে সে যেহেতু, আমার যেটা মনে হয়, সে পেপের আন্ডারে কাজ করেছে, প্লাস সে বার্সেলোনার ইউথ টিমের প্রোডাক্ট, হি হ্যাজ আ ভেরি ডেফিনিট আইডিয়া অ্যাবাউট হাউ হি ওয়ান্টস টু প্লে। এটা শুধু এখন না, আর্টেটা আমার মনে আছে যখন আর্সেনালে যখন হি ওয়াজ এ প্লেয়ার, তখন কিন্তু তার একটা ইন্টারভিউ ছাপা হয়েছিল। সেই ইন্টারভিউতে সে কিন্তু খুব ভালোই ডিটেইলে বলেছে সে যদি কখনো ম্যানেজার হয়, সে কি টাইপের ম্যানেজার হবে, সে কি টাইপের খেলা, মানে সে কি টাইপের খেলা খেলতে ইচ্ছুক এবং কি চায়। সে কিন্তু তখন কিছু কিছু কথা বলেছিল in terms of the fact that he would want absolute commitment from his players, তারপর তার খেলার স্টাইল কি, সে কিন্তু অনেক কিছুই প্রতিফলন আমরা এখন দেখতেছি। হি কিন্তু হ্যাজ নট চেঞ্জ হিজ মাইন্ড এট অল, এখন না, হি হ্যাজ আ ভেরি সেট আইডিয়া, এবং সেটা কিন্তু তার প্লেইং ক্যারিয়ারের সময় থেকেই হি হ্যাজ দিস আইডিয়াস যে আমি এইভাবে করে খেলতে চাই, আমি এরকম, মানে আমি আমার প্লেয়ারদের মধ্যে ডিসিপ্লিন চাই। এখন whether it's a good thing or a bad thing, আমার কাছে মনে হয় যে any manager should have a very clear and defined idea about how they want to play. এখন obviously তারপরও খালি মানে পুরাপুরি একটু ফ্লেক্সিবিলিটি অবশ্যই লাগে, কারণ ফ্লেক্সিবিলিটি না থাকলে যেটা হয় কি, ইউ ক্যান ইদার, মানে একেবারে বেশি ফ্লেক্সিবল হতে গেলে তুমি এমএরির মতো হওয়া, যে মানুষজন বলবে ইউ আর স্পাইনলেস, বাট আবার অন্যদিকে যদি বেশি তুমি রিজিড হও, তাহলে ইউ বিকাম সামওয়ান লাইক মরিসিও সারি, যে তোমার কিছু নাই কেউ, তুমি তাও ওই সারি বল ছাড়া আমি অন্য কোনো কিছু খেলবোই না। সো there has to be a good balance. এখন কোয়েশ্চেনটা হচ্ছে আর্টেটা গোয়িং ফরওয়ার্ড সেই ব্যালেন্সটা আনতে পারে কিনা। প্রথম দিকে হি সিমড a lot more stubborn. রিসেন্টলি কিন্তু আমরা দেখতেছি as he is seeing players যে ইএসআর ডেভেলপ করতেছে, তারপর আমরা এখন যেটা শুনছি, যেমন এতদিন আমাদের প্রশ্ন মার্টিন লি আসছে না কেন, নাও উই আর হিয়ারিং হি ইজ ট্রাইং টু কনভার্ট মার্টিন লি ইনটু আ ফরওয়ার্ড। সে Right. কিন্তু একটু একটু করে ফ্লেক্সিবিলিটি দেখাচ্ছে, এন্ড উই হ্যাভ টু হোপ দ্যাট এটা তার আস্তে আস্তে ইমপ্রুভ করবে। এন্ড দি আদার থিং অ্যাবাউট তার এই জিনিসটা হচ্ছে, আমার কাছে মনে হয় সে যে এতটা মানে স্টাবার্ন অ্যাবাউট সাম থিংস, আমার মনে হয় যেটা এমেরিট ছিল না, বাট আর্টেটার আছে। আর্টেটাকে কিন্তু যে এই বছরের প্রথম দিকে রিমেম্বার তাকে ম্যানেজার বানাই দিল, মানে প্রমোশন দিল। আই থিঙ্ক, মানে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া বলে, আমরা যেমন হয়তো 20 বছর আগে আমরা এরকম অত কথা বলার চান্সও থাকতো না, ইসে করতাম না, আমরা হয়তো মনে করো তখন হয়তো জাস্ট মনে করো রেডিওর কল ইন শোতে মানুষজন অনেকে হয়তো একটু ফোন টোন করে কথাবার্তা বলতো। সোশ্যাল মিডিয়া আসলে আমরা এত ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনে আমরা এত, মানে এটা আই এম গিলটি অফ দিস টু, মানে হয়তো কিছু হইলে এটা করছে না কেন, ওটা করছে না কেন, তার মানে এটা করতে পারে, উই অল হ্যাভ ওপিনিয়ন্স, আমরা এত ওপিনিয়ন থাকি। আই থিঙ্ক আর্টেটা এটাকে টিউন আউট করতে পারে। হি নোজ হি হ্যাজ দ্য ব্যাকিং অফ দি ওনার্স, ফর বেটার অর ওয়ার্স, দ্যাটস অল হি নিডস। এই জন্য সে আস্তে আস্তে করে জিনিসটা করতেছে। এন্ড এই জন্য মানে হয়তো আমাদের কাছে অনেক সময় আমরা চোখে দেখতেছি না, ভাবছি যে সে এটা কেন করে না, তাড়াতাড়ি কেন করতেছে না। হি থিংকস it is a long term process, and he thinks he needs time, and he thinks he is doing it the right way. এখন whether it's not, সামনে দেখবো। একদম আমার পরের সেগমেন্টের শুরুটা আপনি করে দিয়েছেন, থ্যাংক ইউ। সো আই নেম দিস সেগমেন্ট আর্টেটার্স আর্সেনাল। ওকে, এটা হচ্ছে আমাদের মেইন কোর্স। এটা নিয়ে আপনারা দুইজনই কথা বলবেন। ফার্স্টে যেহেতু ইয়ামেন ভাই বলছিলেন, তো আপনি কন্টিনিউ করতে পারেন। সো মেনি থিংস টু টক অ্যাবাউট ইন দিস সেগমেন্ট। তো আর্সেনাল শুরু করার পরে, মানে লাইক ইউ সে, যে আর্টেটা ইজ ডুইং হিজ ওয়ে। ইজ ইট দ্য রাইট ওয়ে? ইজ আর্টেটা গোয়িং দ্য রাইট ওয়ে? সো ফার্স্টে কোভিড, মানে সে একটু ভালো একটা প্যাচে, এন্ড দেন কোভিড ব্রেক আসলো মাঝখানে। আর্টেটার আমরা বুঝলাম যে আর্টেটার এই প্রজেক্ট প্ল্যানে আমাদের মেগা একটা সাইনিং ছিল, টোরেইরা। সে টোরেইরা নাই। দেন ভেরি প্রমিনেন্ট গিন্দোজি, সে নাই। Then something happened with Saliba, she নাই. And then Ozil saga happened when we were like, screaming যে ওকে আমাদের একটা নাম্বার 10 নাই, ওজিল কি একটু চান্স দাও, ওজিল কি একটু চান্স দাও। বাট Arteta took the bullet, maybe for the owner. তারপর রিসেন্টলি হচ্ছে অবামিয়াং ইস্যু, হয়তো বা এটা অলরেডি সলভ, বাট হাউ Arteta handled the things, do you think he is doing it the right way for Arsenal? Sure.
এখানে আসলে ইটস এ মিক্স ব্যাগ মোস্টলি, মানে কিছু কিছু কেসে হয়তো তাকে দোষ দেওয়া যায়, কিছু কিছু কেসে তাকে না। আমি একটু মানে ক্যাটেগরিক্যালি বলি। ফার্স্টে যখন শুরু করলো, হ্যাঁ আমরা ও আসলে শুরু করার বোধহয় 1 না 1.5-2 মাসের মধ্যেই কোভিড প্যান্ডেমিক হ্যাপেন, দ্যাট ডিড নট হেল্প। এরপরে যেটা হলো, প্যান্ডেমিকের পরে যখন, এখন প্যান্ডেমিকের মধ্যেও কিন্তু দেয়ার ওয়ার কন্ট্রোভার্সিজ গোয়িং অন। এই ওজিলকে নিয়ে পে কাট নিয়ে একটা ঝামেলা হলো, সে পে কাট নিতে রাজি হয়নি। এখন মানে উই ক্যান, এই নিয়ে অনেক ডিবেট হয়েছে, তো আমি ডিটেলে যাব না, বাট এনিওয়েজ once we came back from the pandemic, Ozil was nowhere to be seen anymore. এখন ওজিলের ব্যাপারটায় আমি জানি অনেকে হয়তো মানে অনেকে এখনো মনে করছে কেন আর্টেটা কেন, যদি ওনারের প্রেশার থাকে ওনারের প্রেশার কেন নিল, এটা আসলে অনেকে মানুষজন বুঝতে চায় না। ওনারের প্রেশার সবসময় থাকে, ইভেন আর্সেন ওয়েঙ্গারও ওনারের প্রেশারে অনেক কিছু করেছে, যেটা হয়তো এটা আর্সেন ওয়েঙ্গার বলে আমরা ছাড় দিয়ে দিয়েছি, এখন আর্টেটা একটা নিউ ম্যানেজার বলে সে আরো অনেক গালি খেয়েছে। Right. এট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় এখানে আরেকটু কিছু ব্যাপারও আছে, যে হয়তো আর্টেটার অ্যাসেসমেন্ট ছিল যে ওজিল ইজ ডেফিনেটলি নট গোয়িং টু বি হিয়ার ফর মোর দেন 1 more year, আমরা তাকে কন্ট্রাক্টে রিসাইন করবো না। এখন আই ক্যানট বিল্ড মাই টিম অ্যারাউন্ড হিম, আই এম হিয়ার অন দ্য ইন দ্য লং টার্ম, হি ইজ নট। এখন এই কেসে যদি এখন আমার এটা যদি এখন মানে বলছি ফর এক্সাম্পল, এটা যদি এখন মনে করো ইএসআর বা সাকার মতো কারোর সাথে ওনারের গ্যাঞ্জাম লাগতো, আমি 100% শিওর আর্টেটা উড হ্যাভ ব্যাক দ্য প্লেয়ার, বিকজ হিয়ার ইজ আ ইয়াং প্লেয়ার, হি ইজ হিয়ার ফর আ লং টাইম, আই হ্যাভ টু বিল্ড দ্য টিম অ্যারাউন্ড হিম। এখন ওজিল, আমরা কিছু জিনিস ভুলে যাই, বিকজ ওজিল অবশ্যই আমাদেরকে অনেক ভালো মেমোরি দিয়েছে, হি ইজ আ ওয়ার্ল্ড স্টার, বাট ফার্স্ট অফ অল ওজিল ওয়াজ অলরেডি অন দ্য ডাউন টার্ন অফ হিজ ক্যারিয়ার। এখন তারপরে তার কন্ট্রাক্ট ওয়াজ, 2020. এক্স্যাক্টলি তার কন্ট্রাক্ট এক্সপায়ার করতেছিল উইদিন দিস সামার, মানে সে এমনিতেই হি উড লিভ, মানে ইভেন হিজ বিগেস্ট ফ্যান নোজ যে আমরা তাকে আর এক্সটেন্ড করতাম না, বিকজ হি ডিড নট ডিজার্ভ দ্যাট 350K গোয়িং ফরওয়ার্ড এনিমোর। সো এই দুইটা ফ্যাক্টর কম্বাইন করে আমার কাছে এটা মনে হয় আর্টেটা মেড এন অ্যাসেসমেন্ট যে আমি এখানে লং টার্ম আছি, আমার ওনারদের সাথে আর অনেক কিছু নিয়ে ফাইট করতে হবে ফিউচারে, বিকজ এই ওনাররা আসলে একটু অদ্ভুত, এরা টাকা পয়সা দিবে না, এরা কঞ্জুস আছে, এদের সাথে আমার অনেক কিছু নিয়ে ফাইট করতে হতে পারে। দিস ইজ আ ফাইট, আই ডোন্ট নিড টু পিক উইথ দেম। হি ওয়াজ জাস্ট, আমার আগে এখন যেটা মনে হয়, হি ওয়াজ জাস্ট ওয়াইজলি পিকিং এন্ড চুজিং হিজ ব্যাটলস, যে আমি ওজিলকে দরকার নাই, আমি অন্য জায়গায় ফাইট করবো। সো ওজিল গেল। গেন্ডুজির ব্যাপারটা নিয়ে কয়েকদিন আগে এসে হলো, আমি গেন্ডুজিকে যখন সে একঘরে করলো, আমি তখন থেকে এই একটা ব্যাপারে আমি সবসময় তাকে 100% ব্যাকিং দিচ্ছি, বিকজ একটা ইয়াং, সে, আমি শিওর হি স দ্য কাইন্ড অফ স্ট্রাগল এমেরি হ্যাড টু কন্ট্রোল দ্য ড্রেসিং রুম। আর এমেরি মিড টেবল ম্যানেজার হোক আর যাই হোক, এমেরি ওয়াজ মোর এক্সপিরিয়েন্স দেন আর্টেটা। আর্টেটা একটা ইয়াং ম্যানেজার হিসেবে যদি প্রথম থেকেই নিজের পুরা শক্ত একটা ভিত না গড়ে তুলতো, দেয়ার ইজ নো ওয়ে তাকে এখানে, হয়তো মনে করো এই ডেভিড লুইসের মতো মানুষটাও, ডেভিড লুইস ইজ বিন আ গ্রেট ইনফ্লুয়েন্স, কিন্তু সে কিন্তু যদি কোনো ম্যানেজারকে পছন্দ না করে, সে কিন্তু অনেক গ্যাঞ্জাম পাকাতে পারে। হি নিউ হি হ্যাড টু শো দ্যাট হি ইজ আ ভেরি স্ট্রং উইল পারসন। এখন এটার জন্য এখন মনে করো গেন্ডুজি যতই ট্যালেন্ট থাকুক না কেন, হি হ্যাজ নট প্রুভেন এনিথিং ইন দ্য ফিল্ড, এবং তার রেপুটেশন আছে, সে যেখানেই যায় সে গ্যাঞ্জাম করে। এই আর্সেনালে এসেও কিন্তু ফার্স্টে দুবাইয়ের ট্রিপের সময় সে একবার একটা প্রবলেম ক্রিয়েট করেছিল, তারপরে হি ওয়াজ লেফট আউট অফ আ কাপল অফ ম্যাচেস, তারপরে কিন্তু হি গট ব্যাক, তাকে আর্টেটা গেভ হিম আ চান্স। তারপরেও অনেকগুলা জিনিসের কালমিনেশন ছিল ব্রাইটনের সাথে ম্যাচটা, এবং ব্রাইটনের সাথে ম্যাচটা বলি, অনেক মানুষ বলেছে যে হ্যাঁ গেন্ডুজি ওয়াজ সাপোর্টিং, মানে সে তার টিমকে ব্যাকআপ করতে যায়, প্যাশন দেখাইছে। ইট ইজ নট লাইক দ্যাট। তুমি এটা দেখাতে চাও, লিনোকে যখন ইনজুর্ড করলো, লিনো ওয়াজ ইনজুর্ড, গেন্ডুজিকে তখন ধারে কাছে দেখা যায় নাই। সে কখন গ্যাঞ্জামটা পাকালো, খেলার পরে সে যায় ব্রাইটনের প্লেয়ারদের যায় বলতেছে, তোরা জানোস আমি তোদের থেকে বেশি টাকা কামাই করি। এখন এই টাইপের ছ্যাচরামি কিন্তু হোয়াট, মানে অনেকে শুনি প্যাট্রিক ভিয়েরার সাথে গেন্ডুজির কম্পারিজন করে। প্যাট্রিক ভিয়েরা কিন্তু জীবনে কে, যে আমি তোর তুই চেনস আমি কেনা, এরকম করে তার হেডম দেখানো লাগতো না। সে কিন্তু লাইক অ্যাকচুয়ালি মানে he would back up his players, but you want to back your team up, but there Yeah. is a way to do it. You Yeah. cannot do it যে গেন্ডুজির মতো, যে দরকারের সময় নাই কিন্তু পরে পিছন দিতে যায় বলবো যে মানে তোর থেকে বেশি টাকা কামাই করি, তুই কেনা। দিস ইজ জাস্ট প্লেন ছ্যাচরামি। আর্টেটা এটাই লাইক করে না, এবং এটার পরে হি ডিড নট ইভেন অ্যাপোলোজাইজ টু আর্টেটা। তখন কিন্তু রিপোর্ট হয়েছে সে আর্টেটাকে উল্টা বলছিল যে আই উইল লিভ, আই উইল গো সামওয়্যার এলস, আমার তোমাকে অ্যাপোলোজাইজ করার দরকার নেই। সো আর্টেটা ওয়াজ লাইক হোয়াট, ফাইন, মানে স্ক্রু অফ, গেছে। এখন বার্লিনে যাওয়ার প্রথম দিয়ে কিন্তু সে বহুত বড় বড় কথা বলছিল যে হ্যাঁ আই লাইক ইট হিয়ার, এসে আমার ফেরত আসার দরকার নাই। এখন 1 বছরের মধ্যে আমরা কি দেখলাম, সে ওখানেও গ্যাঞ্জাম পাকাইছে। দে আর টায়ার্ড অফ হিজ অ্যান্টিক্স, দে ডোন্ট ওয়ান্ট হিম। ইট শোজ দ্যাট ওকে গ্রেট, মানে হোয়াট,
Arteta was right. This player will create problems everywhere. তোমাকে enough যতই potential থাকুক, তুমি যদি ন্যূনতম তোমার professionalism আর maturity না থাকে, তুমি পারবা না। মানুষজন যেমন তোমাকে বলি, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কথা বলে যে খুবই arrogant player এসে, he is arrogant, ঠিক আছে, কিন্তু সবাই কিন্তু at the same time এটাও বলে তার মতো ডেডিকেটেড প্রফেশনাল প্লেয়ার যে মানে উইল পাওয়ার আলা, যে মানে সে হি ইজ অলওয়েজ দ্য ফার্স্ট টু গেট ইনটু ট্রেনিং, লাস্ট টু লিভ। অ্যালেক্স ফার্গুসন কিন্তু তোমার বেয়াদব প্লেয়ার পছন্দ করে না, বাট অ্যালেক্স বেয়াদব, সে কিন্তু রয় কিংকে লাইক করতো বিকজ রয় কিং তোমার ওয়াজ এক্সট্রিমলি, মানে অ্যাকচুয়ালি বেয়াদব প্লেয়ার লাইক করে সেটা না, তারা যেটা লাইক করে তার ছ্যাচরা প্লেয়ার লাইক করে। দে লাইক বেয়াদব হইলে হও, বাট ইউ হ্যাভ টু বি হার্ড ওয়ার্কিং, ইউ হ্যাভ টু বি ডেডিকেটেড। ডেডিকেশনটাই গেন্ডুজির মধ্যে নাই। সো এখন দেখা যাচ্ছে এভরি মানে একটা প্লেয়ার যখন বারে বারে প্রতিটা ক্লাবে গ্যাঞ্জামে পড়ে, ইট শোজ দ্যাট দ্য প্রবলেম ইজ উইথ দ্য প্লেয়ার। সো গেন্ডুজি গেল। আমার কাছে যেটা এখন এখন অন্য জায়গায় আসতে মনে হয় অন্য কিছু প্লেয়ারকে নিয়ে আর্টেটা হ্যাজ ডান মিস্টেকস, যেমন পেপেকে নিয়ে হি ইজ ফর সাম রিজন নট কনভিন্সড এট অল। আমার কাছে কেন যদি মনে হয় এটা প্রথম দিকে আই ইউজ টু বি পিসড অফ, আমার আজকাল যেটা মনে হয় কাইন্ড অফ সে উইলিয়ানকে কেন পেপের থেকে বেশি পছন্দ করে, যখন ফর্ম খারাপ ছিল তখনও এবং এখনো যে ফর্ম ভালো হওয়ার পর সে উইলিয়ানকে কেন চান্স দেয়, বিকজ আই থিঙ্ক পেপের যে সমস্যাটা হচ্ছে, পেপে ইজ এ কেওস প্লেয়ার। পেপের মতো প্লেয়ারকে ইউ ক্যানট বিল্ড এ টিম অ্যারাউন্ড পেপে, অর ইউ ক্যানট অ্যাকচুয়ালি হ্যাভ আ স্ট্রাকচার অ্যারাউন্ড পেপে দ্যাট মাচ। উইলিয়ান যেটা করে ফর অল হিজ ফ্লস, সে অ্যাকচুয়ালি স্ট্রাকচার দেয় আর্টেটার টিমটাকে, যেটা পেপে দেয় না। এখন এই জন্য সে পেপেকে অত বেশি খেলা না। এখন আমার কাছে মনে হয় তারপরে পেপেকে কিছু কিছু জায়গায় খেলাতে দেওয়া উচিত ছিল। তারপর পেপেকে লাল কার্ড খাওয়ার পর পেপের সাথে যে মানে আচরণটা করছিল, ইট ওয়াজ আ লিটল টু হার্শ। I think he has learned from that. Another thing that he had made a mistake but he has learned from, যেটা এখন মার্টিনেলির উপর এফেক্ট হচ্ছে, সেটা হচ্ছে পার্টি যখন ইনজুর্ড হলো ফার্স্ট টাইম, সে কিন্তু তারপর প্রথম নর্থ লন্ডন ডার্বিতে পার্টিকে খুব তাড়াতাড়ি ফিরতে নিয়ে মানে হি ব্রট পার্টি ব্যাক, and we saw that it was too early, he was rushed back. পার্টি কিন্তু সেই নর্থ লন্ডন ডার্বিতে আবার ইনজুর্ড হলো and then he was gone for a few months again. মার্টিনেলিকে নিয়ে আমার মনে হয় he's trying to kind of avoid that situation too, কারণ মার্টিনেলিও কিন্তু একটা বিশাল লম্বা ব্রেকে ছিল। His injury was very serious, the type which impacts a player for a long time, এবং এটার পরে তাকে সে ফেরত এনেছিল প্রথম দিকে রাশ করে, বাট তারপরে যেমন ইফ ইউ রিমেম্বার সিটির সাথে ম্যাচটাই কিন্তু সে আবার ইনজুর্ড হয়ে he had to leave. So maybe he's just being extra cautious now. He does not want to be in a situation like that anymore. কারণ মার্টিনেলিকে আমার এখনকার থেকে মার্টিনেলিকে আমাদের সামনে 4-5 বছরের বেশি দরকার। So in essence I guess you know he's, and tactics এর দিক দিয়ে তো দেখাই গেছে, প্রথম দিকে 3-4-3 নিয়ে he was rigid, তখন for some reason ESR ও বোধহয় he did not want to rush ESR in, কিন্তু পরের দিকে এখন আস্তে আস্তে অপশন বেড়েছে, ESR is back and ESR has proven that he belongs in this stage, আর ওডেগার্ড আগে ছিল না, ওডেগার্ড has given him another dimension. So as he is getting players যেটা প্রথম দিকে তার ছিল না, he is slowly showing more flexibility. So the hope is that in the future a summer if we buy 1 or 2 players aro jodi amra kinte pari, he is going to have more options. As he has more options, he is going to show more flexibility. Meraz bhai ki bolen? Sorry ami ashole onek beshi time niye nilam. না আপনি লাস্ট পডকাস্টে কথা বলার সুযোগ পান নাই, এই ধরনের কথা বলার সুযোগ দিন, ইন্টারফেয়ার না করি। ওকে, আচ্ছা মেরাজ ভাইকে যেহেতু ফ্লোর দেওয়া হচ্ছে, আপনার আমি জানি মানে what do you want to add to this, like do you think Arteta is doing it the right way? ভাইয়া টোরেরা বা সালিবা নিয়ে কথা বলেন, আমি জানি যে সালিবা আপনার খুব প্রিয় একটা টপিক, দেন না প্রিয় টপিক you want না to add আমার something? হ্যাঁ মানে আর্টেটার মানে না যে তোমার কোশ্চেনটা যেটা যে ইজ ইট দ্য রাইট ওয়ে অর নট, আসলে রাইট ওয়ে আর রং ওয়ে সবসময় রেজাল্টের উপর ডিপেন্ড করে। রেজাল্ট ভালো হলে বলে না যে কেউই কেয়ার করে না সালিবা খেলতেছে নাকি আমাদের ওই একাডেমি থেকে এসে বালার্ড খেলতেছে, আবার রেজাল্ট তখন হচ্ছে কেন সালিবা খেলতেছে না, ওটা হচ্ছে এরকম। ইফ ইউ ক্যান গিভ আস দ্য আউটকাম ইন দ্য রাইট ওয়ে দেন অ্যাকচুয়ালি নোবডি কেয়ারস হু ইজ দ্য প্লেয়ার, ঠিক আছে। বাট যেহেতু আমরা আউটকাম পাচ্ছি না, যেহেতু এখন সালিবা টপিকটা যদি আসি, এখন স্বাভাবিক অনেক রিপোর্ট আসছে যে সালিবা ওয়াজ নট রেডি, সালিবার অমুক ট্যাকলিং অনেক ক্র্যাশ, ও ইপিএল এর জন্য রেডি না, ওর এরিয়াল থ্রেট নাই, এগুলো অনেক কিছু নিয়ে যে এইগুলি সব কারণে আর্টেটা তাকে খেলায় নাই এবং তারা বলছে যে তুমি আরো 1 বছর ইয়ে করো, আরেকটা সিজন তুমি লোনে থাকো। এখন বাট তুমি যদি আমাদের স্পেশালি আমাদের রাইট সেন্টার ব্যাক যারা আছে বা রাইট সেন্টার ব্যাকের কারুকার্যগুলো যদি তুমি দেখো, হোল্ডিং বলো, লুইস বলো, এবং এই সিজনে আমরা
আমাদের সেন্টার ব্যাকদের মিস্টেকের কারণে যেই পরিমাণ পয়েন্ট লুজ করছি এবং যেই পরিমাণ গোল খাইছি, ইউ উইল অটোমেটিক্যালি হ্যাভ দ্যাট কোয়েশ্চেন যে এদের চাইতেও কি ও খারাপ? ওর না হয় আচ্ছা ঠিক আছে, ও একটা 19-20 বছরের একটা প্লেয়ার, একটা ডিফেন্ডার। এখন ধর একটা ডিফেন্ডারের 10টা চেক বক্স থাকে কোয়ালিটির, ঠিক আছে? সে কি এরিয়ালি ভালো কিনা, তার কি স্পিড ভালো কিনা, তার বল প্লেইং কোয়ালিটি আছে কিনা, সে কি গেম রিড করতে পারে কিনা, সে অর্গানাইজেশন ধরে রাখতে পারে কিনা, সো এমন 10টা বক্স আছে। সালিবা কিন্তু at the age of 19 or 20 ও কিন্তু অলমোস্ট 6 to 7 বক্সেস অলরেডি ক্লিক করে। রাইট, ইজ এ ভেরি বিগ অ্যাসেট। এখন বাকি 2টা বা 3টা বক্সে ক্লিক করানো কিন্তু হচ্ছে কোচের কাজ বা ম্যানেজারের কাজ, যেটা কিনা আর্টেটার কাজ, ঠিক আছে? এখন তুমি সেটা তাকে না খেলায়ও তুমি ট্রেনিং এ রেখে তুমি তোমার কাছে রেখে তুমি শিখাইতে পারো, অথবা তুমি তাকে এমন একটা টিমে পাঠাইতে পারো যে তুমি জানো যে আচ্ছা ওরে এই রোলটা খেলানো হবে বা ওরে এটা করানো হবে। সো যেটা প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যাদেরকে এখন রাখা হয়েছে এক্সিস্টিং যে সিবি যারা আছে তাদের থেকে আমি সালিবার ডিফারেন্সটা ওই এক্সপিরিয়েন্স আর স্বাভাবিক ডাভিড লুইস 10-12 বছরের এক্সপিরিয়েন্স, 10-12 বছরের এক্সপিরিয়েন্সের পরে ডাভিড লুইস আজকের ডাভিড লুইস, ঠিক আছে? ডাভিড লুইস 19-20 বছরের কি ছিল সেটা আমরাও জানি। সো আসলে প্রবলেমটা ওইখানে যে হোল্ডিং, যেমন আমরা হোল্ডিং এর অনেক মিস্টেক দেখছি এই সিজনে, তখন প্রশ্ন আসতেই পারে যে সালিবা কি হোল্ডিং এর চাইতেও খারাপ হইতো? মানে তখন মনে করবো না, হয়তো বা না, কারণ আমরা আসলে তাকে খেলতেই দেখি নাই। তা যদি আমরা 4টা-5টা ম্যাচ খেলতে দেখতাম জঘন্য পারফরমেন্স দিচ্ছে, তখন কেউই কথা বলতো না, আমি সহ কেউই তখন এই প্রশ্নটা করতো না যে আর্টেটা তার কেন লোনে পাঠাই দিল, এমন একটা অ্যাসেট আমরা কিনছি। সো এখানে ডেফিনেটলি এখন আমরা না, আমি সহ বা যারা আছে আমরা স্পেকুলেশন বলতে পারি যে হ্যাঁ সালিবা হয়তো আরো বেটার হইতো, বাট নাও ও লোনে গেছে, ও খেলতেছে, রেগুলার ম্যাচ খেলতেছে। আই হোপ যে এটা কোনো পার্সোনাল ইস্যু না, এবং যদি পার্সোনাল ইস্যু না হয় সো নেক্সট সিজন সে ব্যাক করবে, নেক্সট সিজন ব্যাক করলে ও যদি চান্স পায়। সো এইটা সালিবা নিয়ে যেমন ইস্যুস, বাট আমার মেইন আই গেস ইস্যুস আর্টেটার সাথে ডেফিনেটলি শুরুতে ছিল খেলা নিয়ে। আই থিঙ্ক আই ওয়াজ ফার্স্ট ফিউ পিপল ইন দ্য গ্রুপ যারা কিনা বলে না যে খেলা দেখে ভাল লাগতেছে না এই টাইপের কথা বলার কারণে কথা শুনছি, হ্যাঁ ভাই তখন সবাই আসছে, হ্যাঁ ভাই 3-4টা করে গোল খেলে ভালো হইতো, আপনারা অমুক করেন তমুক করেন, আপনাদের কোনো কিছুই ভালো লাগে না। সো প্রথম দিকে যেটা ছিল খেলা নিয়ে অবশ্যই কমপ্লেন ছিল। এরপরের কমপ্লেনটা ডেফিনেটলি আসছে ম্যান ম্যানেজমেন্ট নিয়ে, যেটা কিনা স্বাভাবিক। আমাদের ক্রিয়েটিভিটি এত বড় একটা ইস্যু আমরা এভরিডে দেখতেছিলাম, এভরি ম্যাচে দেখতেছিলাম, সেটা রিজলভ হচ্ছিল না। প্লেয়ার থাকার পরও সেই প্লেয়ার গুলাকে ওইভাবে ইউটিলাইজ করা হচ্ছিল না। অজিল ইস্যু বাদ দিলাম, অজিল ইস্যু নিয়ে তো আর বলে লাভ নেই। সো সেগুলো নিয়ে কমপ্লেন ছিল। এখনো আর্টেটা নিয়ে আমার যেটা কমপ্লেন, আমি মনে করি আমি যেটা দেখি যে ম্যান ম্যানেজমেন্ট নিয়ে ডেফিনেটলি নিয়ে কিছু ইস্যুস আছে, বাট সেগুলো আসলে অনেকভাবে রিজলভ করা যায়। বিকজ আমার কাছে ডেফিনেটলি সবচেয়ে বড় ইস্যু হচ্ছে যে যেমন উইন্ডোজে নিয়ে কথা হচ্ছিল। এখন ধরো উইন্ডোজি যার কিনা এখন মার্কেট প্রাইস অলমোস্ট 30 to 40 মিলিয়ন, ঠিক আছে? অলমোস্ট 30 মিলিয়ন অ্যাট লিস্ট। বিকজ ও যেই ইয়েতে ছিল তখন ওর প্রাইস অনেক বাড়ছে। এখন এমন একটা অ্যাসেটকে কি আমরা এমন একটা সিচুয়েশনে ফেলাবো যেখানে কিনা ওকে আমার 15 মিলিয়নে বিক্রি করে ফেলতে হচ্ছে? আমরা কি 15 মিলিয়ন লুজ করব? সালিবা যারা কিনা আমরা 30 মিলিয়ন দিয়ে কিনে নিয়ে আসছি, কারণ সালিবারে কি আমরা, যদিও সালিবা এখন খেলে মোটামুটি ওর প্রাইস ভ্যালু আবার একটা স্টেবল জায়গায় নিয়ে আসছে, অ্যাটলিস্ট ফ্রান্সের যে কোনো টিম ওরে খুব হাই প্রাইসে কিনে নিয়ে যাবে। বাট তারপরও এখন যদি রিলেশন আমরা ওইরকম ইয়ে করি, তখন আমাদেরকে যে প্রাইস অ্যাডভান্টেজ যেটা যে কোনো টিম নেয়, ঠিক আছে, সেটা না নিয়ে আমরা কি ওরে অল্প যে দামে কিনছি ওই দামে বিক্রি করে দিব? সো এই টাইপের জিনিসগুলা ক্লাব হিসেবে আমি মনে করি আমাদের কনসিডার করা উচিত, স্পেশালি উইথ ইয়াং প্লেয়ার্স। অজিলের সাথে কি হয়েছে, বিকজ অজিল ওয়াজ নট অ্যান অ্যাসেট এনিমোর, আমাদের কিছু বরঞ্চ আমাদের করে না যে বোঝা হয়ে গেছিল অনেকটা। বাট এইসব ইয়াং প্লেয়ারদের ক্ষেত্রে আমাদের অবশ্যই মেক শিওর করতে হবে যে আমরা তাদের সাথে যাই করতেছি তারা আমার প্ল্যানে নাই, তাদেরকে আমি খেলাবো না, বাট তাদের ভ্যালু কমতে দেওয়া যাবে না, যেটা কিনা আর্সেনালের মতো ক্লাবের জন্য এফোর্ড করা ইম্পসিবল। এটা অন্য চেলসি করতে পারে, এটা ম্যান সিটি করতে পারে, কিছু যায় আসে না। বাট আর্সেনালের মতো ক্লাব
একটা ইয়াং প্লেয়ারের, যেমন টরেরার কথা ধরো, টরেরা আসলো, ভালো ফর্মে ছিল মোটামুটি, তারপরে উনাই এমরি ওর পজিশন চেঞ্জ করলো, ও খেলাই দেখে মনে হলো খেলাই ভুলে গেছে। অ্যাথলেটিকো মাদ্রিদে গেল, ডেফিনেটলি অ্যাথলেটিকো মাদ্রিদ যেখানে কিনা লা লিগার জন্য ফাইট করতেছে, সেখানে আসলে প্লেস পাওয়া অ্যাজ এ লোনি একটু টাফ, স্বাভাবিক। সো ও এখানে গিয়ে স্ট্রাগল করতেছে। এখন যদি আমি টরেরাকে বিক্রি করতে চাই, আই ডোন্ট থিঙ্ক টরেরার জন্য কেউ 20 মিলিয়নের বেশি টাকা পে করবে। সো হুইচ ইজ আ লস। আমরা কিন্তু এবং টরেরা স্টিল এ ইয়াং প্লেয়ার, ওর বয়স এখনো আই গেস 25-26 হয় নাই। সো এমন একটা প্লেয়ারে কিন্তু আমরা অলরেডি ভ্যালিউ আমরা লস করে ফেলছি। সো আই থিঙ্ক এগুলা, যেহেতু আর্টেটা এখন ম্যানেজার, যেহেতু আর্টেটা এখন আর কোচ নাই, সো আর্টেটার এগুলা ওর ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। এগুলা আমি বলবো যে এগুলা হি শুড ম্যানেজ দোজ স্টাফ উইথ মোর কশাস। আর যেটা হচ্ছে যে আমার ডেফিনেটলি আমি লং টার্ম প্ল্যান এবং লং টার্ম প্ল্যানের যেসব প্লেয়ারদেরকে নিয়ে প্ল্যান, ডেফিনেটলি সেটা আমি আরেকটু ক্লিয়ার ভিশন দেখতে চাই। যেমন ধরো আমাদের ডিফেন্ডে এখন আমাদের যেই 4-5টা ডিফেন্ডার আছে অলরেডি, ঠিক আছে, দাভিড লুইস ছাড়া বাকি সবাই কিন্তু বিলো 26, ঠিক আছে, চেম্বার্স, হোল্ডিং, মারি, গ্যাব্রিয়েল, 4 জনই বিলো 26। চেম্বার্স এখনো 26 এর নিচে? ওয়াও। হ্যাঁ, মানে এমনই হবে যে 26 এর মতো হবে, বাট হতে পারে না, হতে আমরা পারে 19 বছর, হ্যাঁ 19 বছর বয়সে বোধহয় আনছিলাম। সো হ্যাঁ সেটাই। এর সাথে আমাদের কাছে আছে সালিবা, এর সাথে আমাদের কাছে আছে ম্যাভ্রোপ্যানোস, দুইজনই, একজন জার্মান লিগে, একজন ফ্রেঞ্চ লিগে ফার্স্ট টিম ফুটবল খেলতেছে, ঠিক আছে। এবং আমাদের একাডেমি থেকে 3টা ডিফেন্ডার আছে, বালার্ড, ম্যাকগিনেস এবং আরেকটা আছে হচ্ছে হ্যারি ক্লার্ক, ঠিক আছে। 3টা ডিফেন্ডার আছে যারা কিনা ভালো করতেছে। ডেফিনেটলি ওরা একটু সময় লাগবে, ওরা এখনো ওই লেভেলের না, বাট আমি হ্যাঁ। সো আমি দেখতে চাই নেক্সট সিজনে এসে আর্টেটার ডিফেন্ডে আর্টেটার ডিসিশনটা আসলে কি নেয়। এখন যদি আমি নেক্সট সিজনে এসেও আমি যদি দেখি ডেভিড লুইসকে প্রায়োরিটি, হ্যাঁ ডাভিড লুইসকে আমি রাখতে পারি অ্যাজ, ধর না যে ওকে তোমাকে আমি কন্ট্রাক্ট এক্সটেনশন করতেছি, বাট ডোন্ট এক্সপেক্ট টু প্লে আনলেস আই নিড ইউ। ইউ উইল বি লাইক না যে ব্যাকরুমের একটা ইনফ্লুয়েন্সিয়াল প্লেয়ার হিসেবে তুমি থাকবা, তুমি ব্যাকরুম তোমার ইয়ার থাকবে। বাট তখন যদি আমি দেখি ওই যে ডাভিড লুইসের জন্য সালিবা ইয়া হচ্ছে না, ধরলাম সালিবার সাথে সমস্যা আছে, বাট ম্যাভ্রোপ্যানোসকে আমরা একটা প্ল্যানিং দেখতে পাচ্ছি না, ম্যাভ্রোপ্যানোস যেভাবে পারফর্ম করতেছে, দেন আইল বি লিটল ফ্রাস্ট্রেটেড যে আসলে কি হচ্ছে, আসলে মানে এইগুলার ইয়াটা ব্যালেন্সটা আসলে কেমন করে হচ্ছে। সেম গোজ ফর আমরা যেমন এখন মাইটল্যান্ড নাইলস আমাদের লোনে আছে, উইলক লোনে আছে, আমরা এনকেতিয়াকে লোনেও পাঠাইলাম না, এখন খেলাচ্ছিও না। ডেফিনেটলি আমি বুঝতে পারি যে আসলে এখন আমাদের যেহেতু সব প্লেয়ার ফিট, এই কারণে হয়তো এনকেতিয়া চান্স পাচ্ছে না। ফিট না হইলে এনকেতিয়াকে হয়তো আমাদের দরকার হইতো, তখন হয়তো আমাদের স্ট্রাইকার নাই। সো আমি এই ম্যান ম্যানেজমেন্ট গুলা দেখতে চাই ডেফিনেটলি নেক্সট সিজনের সামারে আমরা যখন আসবে তখন দেখবো যে এইগুলা আসলে আর্টেটা কেমন করে ম্যানেজ করে। বাট কিছু জায়গায় অবশ্যই আর্টেটাকে প্রেজও করতে হয়। ফার্স্ট অফ অল এই উইন্টারে ও যেমন করে মানে বলে না যে পাইকারি দরে যেভাবে করে প্লেয়ার বের করলো, ঠিক আছে, এটা আনপ্রেসিডেন্টেড। এটা মানে আমরা লস করছি বা যাই করছি, আমরা প্লেয়ারদেরকে ফ্রিতে ছেড়ে দিছি, যাই হয়েছে, বাট আমাদের এই মুহূর্তে এই জিনিসগুলা ক্লিয়ার করা খুব দরকার ছিল। আমরা বের করতে পারিনি, তখন আমরা কিন্তু সমালোচনা করছিলাম যে আমাদের স্কোয়াড একদম পড়ে গেছে। এটা আর্টেটার আমি বলবো, এটা আর্টেটার এটা ডেফিনেটলি আর্টেটার, যদি আমি মনে করি এটা আর্টেটার যদি ম্যানেজমেন্ট বলো, যারা মানে বিনাই বলো বা এদের উপরে প্রেশার না দিত, এটা ওরা করতে পারতো না। আর্টেটা বলছে ওদেরকে আমি রাখবো না, মানে রাখবো না, ওরা আমার ড্রেসিং রুমের ধারে কাছে ঘেঁচতে পারবে না। আর মেরাজ ভাই এখানে একটু জাস্ট মানে আপনার কথার মধ্যে ইন্টারজেক্ট করি, এবং এখানে একটা ব্যাপার আছে, এটা আপনার আরেকটা আমার মনে রিজনও ছিল, পলিটিক্যাল রিজনও ছিল, বিকজ যাদেরকে বের করেছে এরা সবই কিন্তু পরের দিকে বের হয়েছে যে বেশ ভালোই গুটি পাচ্ছিল। মুস্তাফি মানে ওজিলকে আমরা লাইক করি, বাট ওজিল সোশ্যাল মিডিয়া দিয়ে একটু পট স্টার করে, স্বাভাবিক, কিন্তু প্রথম দিকে বোঝা যায় না, কিন্তু মুস্তাফি ভিতরে ভিতরে অনেক ঝামেলাই করতো, তো ওটাও একটা কারণ ছিল আমার মনে হয়। মানে মুস্তাফি, কোলাসিনাচ এবং অজিল, দে ওয়ার লাইক না ওই যে কোরাম ছিল তাদের একটা, হ্যাঁ
ওইরকম করে ওরা ইয়া করতো। সো আর্টেটা ওটা বুঝতে পারছে যে এরা পারফর্মও করবে না, আবার গুটিবাজির সময় গুটিবাজিও করবে, ঠিক আছে, মানে এদেরকে আমার দিয়ে আসলে হবে না। যেমন আমি প্রিটি শিওর যেমন কিনা আরেকটা গ্রুপ আছে, সেটা হচ্ছে ওবামেয়াং, লাকাজেত, পেপে, গুইন্ডোজি যখন আসে গুইন্ডোজি আবার এদের সাথে অ্যাড হয়, ঠিক আছে। ওই ফ্রেঞ্চ গ্রুপটার একটা গ্রুপ আছে, ঠিক আছে, যারা কিনা এরা আবার একটু ডিফারেন্ট লেভেলের গুটিবাজ, বাট যেহেতু এরা পারফর্ম করতেছে আর্টেটা ওদেরকে কিছুটা ছাড় দেয় দেখে মনে হয় যে ওকে তোমাদের মতো করো, বাট তোমাদেরকে আমি যতদিন পর্যন্ত তোমরা পারফর্ম করে যাচ্ছ আই এম গুড উইথ ইউ। সো আই গেস দে আর, এবং স্বাভাবিক এই গ্রুপটার বয়স হচ্ছে, আমি এক্সপেক্ট করব মানে হয়তো নেক্সট সিজন না, বাট সামনে আস্তে আস্তে এই জিনিসটাকে নেক্সট সিজন হয়তো লাগা চলে যেতে পারে, বাট আস্তে আস্তে এটাকে হালকা করে ফেলা হবে। So yeah, overall, this is my view on Arteta's overall management, man management and infield management. Infield definitely এখন কিছুটা সে চেঞ্জ করছে একটু, যেমন আমি আর অ্যাড করবো না, মানে ইয়ামিন ভাই অলরেডি বলছে যে ফ্লেক্সিবিলিটি দেখাচ্ছে, আমরা খেলা কিছুটা ইমপ্রুভমেন্টের দিকে দেখা যাচ্ছে, যে হ্যাঁ যদিও এখন 100% না, বাট আমার মেইন ইয়া থাকবে হচ্ছে নেক্সট সামারে আমি আর্টেটার ম্যান ম্যানেজমেন্ট দেখতে চাই, যে ও আসলে ওর টিমটা কেমন করে গুছায়। আপনারা দুইজন গেন্দুজি বা সালিবা দেন ওবামেয়াং নিয়ে কথা বলছেন, বাট লাইক প্রথম দিকে যখন আর্টেটার প্রেস কনফারেন্স গুলো আমরা দেখতাম, তখন কিন্তু আমরা দেখতাম যে হি ইজ ভেরি মাচ স্ট্রেট ফরওয়ার্ড, যা বলতেছে এবং মনে হচ্ছে যে ভেরি অনেস্ট, যে যেটা বলতেছে সত্যি বলতেছে, এবং মনে হয় এটাই। এট টাইমস এটা দেখতে একটু বাজে লাগতো। বাট আপনার কি আবার এটাও মনে হয়, যেমন সালিবা ইস্যুতে সে বললো যে সালিবার সাথে কন্ট্রাক্টটা এমন ছিল যে প্রথম এক সিজন তার একটা সে একটু হোমসিক টাইপের, তো তাকে আমরা একবার আমরা 1 বছর আমরা তাকে একটা ইয়া দিব, ব্রেক দিব, 1 বছর সে ফ্রান্সে থেকে আসবে, দেন ওই 1 বছর আমরা কোভিড এর জন্য হারাইছি, তো ওই 1 বছর এখন আমরা ইয়ে করতেছি। সাউন্ডেড ভেরি লেম রিজন। তো আবার যেমন রিসেন্টলি আবার যেমন ওবামেয়াং, যেহেতু ওই কথাটা সে একটু মানে মডিফাই করছে মেবি ইন ফ্রন্ট অফ দ্য প্রেস, আবার রিসেন্টলি ওবামেয়াং ইস্যুতে আবার সে হলো খুব ডিরেক্টলি, যেখানে আর্সেন ওয়েঙ্গার থ্রু আউট হিজ ক্যারিয়ার সে কিন্তু খুবই ডিপ্লোম্যাটিক ওয়েতে অ্যান্সার দিত সবকিছু। কাউকে সাইন করবেন, হ্যাঁ আমরা খুঁজতেছি টপ টপ একটা কোয়ালিটি খুঁজতেছি, কখনোই বলতো না যে হ্যাঁ বা না, কিছু বলতো না। বাট আর্টেটা ইজ ভেরি ক্লিয়ার টু দ্যাট। এবং ওবামেয়াং ইস্যুতে সে যেমন বলে দিল যে হ্যাঁ এরকম এরকম একটা ঝামেলা হয়েছিল বা সামথিং, এটা প্রেসে চলে আসছে, এটা পাবলিকে চলে আসছে। তো হোয়াট ডু ইউ থিঙ্ক যে সে এই জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করছে? এটা কি তার, সে ভেরি ইয়াং এই জন্য হেরফের হচ্ছে, নাকি ইজ দিস দ্য রাইট? ওয়েল, আমি বলবো ডেফিনেটলি অ্যাজ এ ইয়াং ম্যানেজার হি ইজ লার্নিং। প্রথম দিকে সে অনেক কথাই হয়তো প্রথম দিকে সে আরো অনেক ডাইরেক্ট হতো। হি স্টিল, আমার মনে হয় বাই নেচার হি ইজ মোর ডাইরেক্ট দেন ওয়েঙ্গার। ওয়েঙ্গার ওয়াজ মানে বেসিক্যালি তাকে তো আমরা মানে সাদে প্রফেসর ডাকতাম না। হি ওয়াজ অ্যান এক্সট্রিমলি এলোকুয়েন্ট পার্সন, খুব সুন্দর করে কথা বলতো, এবং যখন কিছু না বলতে চায় মানে খুব সুন্দর করে কিছু না বলাটাও কিভাবে অনেক কথার মধ্যে বলতে হয়, হি ওয়াজ আ মাস্টার অফ দ্যাট। I still remember, sorry to interfere, হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। ওই যে প্লেয়ার কেনার আগের দিন তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আমরা কি ওরে কিনতেছি, বলছে হু, লাইক ওইটাই না, আমার একটা ভাব দেয়া, পরের দিন দেখলাম আরে অ্যানাউন্স হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি ওয়েঙ্গারের এগুলা ওয়াজ ইউনিক। হ্যাঁ, ওয়েঙ্গার আসলে ইসে ছিল। এবং ভাই আমি এখানে একটা কথা বলবো, মানে আসলে ওয়েঙ্গারের মতো মানুষ আজকাল ইট উড বি কাইন্ড অফ ইম্পসিবল টু, কারণ আপনি যদি দেখবেন টুইটারে কিন্তু সবকিছু মানে ব্রেকিং নিউজ হয়ে যায়। কোন ম্যানেজার কোন এজেন্ট কার বাসার সামনে দাঁড়ায় আছে, আর্টেটার কথা চিন্তা করে দেখেন। আর্টেটার বাসার সামনে বিনায়ক গভীরাতে দাঁড়ায় আছে তাকে ওই মানে ম্যানেজারের জব অফার করার জন্য, সেটাও কিন্তু টুইটারে চলে আসছিল। তো আজকালকার দিনে আসলে ওয়েঙ্গারের মতো ওরকম ওটা হওয়াও ইটস নট ইজি। সো মেবি এই জন্য আর্টেটা যদি ওরকম কিছু করার চেষ্টা করে, মানুষজন ওটা তাকে মিথ্যুক বলবে। সো হি হ্যাজ টু বি কাইন্ড অফ ডাইরেক্ট টু। এখন এট দ্য সেম টাইম কথা হচ্ছে মানে হাউ মাচ ডাইরেক্ট ইজ টু ডাইরেক্ট। এইটা চিন্তা করে দেখতে গেলে বলতে হয় যে প্রথম দিকে ও কিছু কিছু ব্যাপারে, যেমন আমি আবার ওই পেপের লাল কার্ডটার কথা হিসেবে দেখি। হ্যাঁ, পেপের লাল কার্ডটা বোকামি করে খেয়েছে, একটা ম্যানেজার তাকে কল আউট করতেই পারে, কিন্তু পেপে তাকে যেভাবে বারে বারে হিট করছিল সেই প্রেস কনফারেন্সে, দ্যাট লুক ভেরি হার্শ। সেই কিন্তু এর পরের দিকে যারা লাল কার্ড খেয়েছে, ইটস নট জাস্ট ফর জাকা, আরো অনেকেও, যে সে পরের দিকে কিন্তু যারা লাল কার্ড খেয়েছে সে আরেকটু টোন ডাউন করেছে, বলছে হ্যাঁ খুব বোকার মতো কাজ, মানে ইট ওয়াজ নট দ্য রাইট থিং, হি লেট আস ডাউন, বাট ওইরকম করে সে আর
ক্রিটিসাইজ করেনি। অবারটাও যদি আমরা দেখি, অবাকে কিন্তু সে বলেছে যে হ্যাঁ ডিসিপ্লিনারি প্রবলেম এই সেই, কিন্তু at the same time he always made it clear অবা is still my captain, অবা is a great player, অবা মানে আমার অবার সাথে কোনো সমস্যা নাই। রাইট। সো হি ইজ লার্নিং হাউ টু টেক দিস থিংস, মানে এগুলা দিয়ে। এখন তুমি সালিবার কথা নিয়ে আমি একটা ছোট কথা বলি। সালিবার যেটা সমস্যাটা বলি, সালিবার এটা খালি আর্টেটার না বলতে ইট ওয়াজ এ কালেকটিভ ফেলিয়ার। কারণ আজকে সালিবাকে যে লোনে পাঠাবে এই সিজন, এটা কিন্তু আমরা সামার থেকেই শুনতেছিলাম। প্রথম দিকে কিন্তু আমাদের কারো এটা নিয়ে প্রবলেম ছিল না তো, যে Right. হ্যাঁ একটা ইয়াং প্লেয়ার আসছে, প্লাস হি সাফার্ড আ পার্সোনাল ট্র্যাজেডি, এখন মেবি একটা ফ্যামিলিয়ার সারাউন্ডিং একটু এক্সপিরিয়েন্স পাইলে তার জন্য ভালোই। মানে আমার কাছে যেটা মনে হয় কি, অনেক সময় হয় কি, খুব ট্যালেন্টেড ইয়াংস্টারদের তুমি যদি জাস্ট রিজার্ভে ফালায় রাখো আর কার্লিং কাপ দাও, ইটস নট এনাফ। তাদেরকে কিন্তু অ্যাকচুয়ালি রেগুলার খেলা দিতে হয়, এবং না হলে তারাও স্ট্যাগনেটেড হয়ে যায়। তো ওদের জন্য অ্যাকচুয়ালি তোমার মানে লোনে পাঠানো ভালো। সালিবাকে যদি আজকে সামারেই লোনে পাঠিয়ে দেওয়া যেত, আই ডোন্ট থিঙ্ক আজকে যে আমরা অনেকেই মানে তার মানে একটু খ্যাপা যে সে কেন চান্স পাচ্ছে না, আমরা কোনো কিছুই করতাম না। হি উড হ্যাভ গন ফ্রম ডে ওয়ান, হি উড হ্যাভ পারফর্মড, এন্ড আই থিঙ্ক এভরিওয়ান উড হ্যাভ বিন ফাইন উইথ ইট। সালিবাকে নিয়ে যে গন্ডগোলটা হয়েছে, আই থিঙ্ক মানে মিরাজ ভাই আর তুমি শুভ, তোমাদের হয়তো মনে থাকবে, সামারে কিন্তু তাকে কিন্তু পাঠানো হচ্ছিল অরিজিনালি সন্ট এটিএনই, কিন্তু দেয়ার ওয়াজ আ পেপার ওয়ার্ক ইস্যু হুইচ ওয়াজ অন আওয়ার এন্ড। আমাদের মানে এটা আর্টেটার দোষ না, পেপার ওয়ার্ক যারা করে, একটা মেস আপ হওয়ার জন্য এই লোনটা উই কুড নট গেট ইট ডান, ফাইনালাইজ ইট বিফোর দ্য ডেডলাইন, এবং এইটা হওয়ার জন্য যেটা হয়েছিল, হি কাইন্ড অফ স্টেট ব্যাক। এখন তারপরে যেটা হয়েছিল, এখন এখানে হয়তো বলতে পারো আর্টেটা তো রিজিট গেল, আর্টেটা অলরেডি মেড প্ল্যানস উইদাউট সালিবা, এখন যেতে পারে নাই, তারপর তাকে হয়তো ইউরোপায় খেলাতে পারতো, বা ইউরোপাতে না হলেও আন্ডার মতো ইউরোপের রেজিস্ট্রেশন শেষ হয়ে গিয়েছিল, বাট তাকে হয়তো তোমার কার্লিং কাপে খেলা, ক্যারাবাও কাপ, আজকাল তো কার্লিং কাপ না, ক্যারাবাও কাপে খেলা দিতে পারতো, দেয় নাই। এখন কেন দেয় নাই সেটা হয়তো আর্টেটার দোষ, বাট এট দ্য সেম টাইম এটা আমাদের মনে রাখতে হবে, আর্টেটার কিন্তু প্রথম থেকেই প্ল্যান ছিল সে সালিবাকে এবার লোনে পাঠাবে। সালিবাকে সাথে যদি ডে ওয়ানে লোনে পাঠাতে পারতো, তাহলে আমার যেটা মনে হয় ফ্যানরাও ফ্রাস্ট্রেট হতো না যে একটা প্লেয়ার পড়ে আছে, এই সময় আমরা তখন ফর্মও খারাপ করতেছিলাম যে কেন তাকে চান্স দেওয়া হচ্ছে না। এট দ্য সেম টাইম আমার মনে হয় সালিবাও যে পরে মানে নিচে যে এসে একটা ইন্টারভিউ দিয়েছে, হি সাউন্ডেড কাইন্ড অফ পিসড অফ, সেও কিন্তু এতটা পিসড অফ হতো না যদি তার এই 3-4 মাস জাস্ট তার বেসিক্যালি মানে রিজার্ভে বসে আঙ্গুল চুষতে না হতো। সে যদি ডে ওয়ানেই চলে যেতে পারতো সেন্ট এটিয়েনে, আই থিঙ্ক তুমি দেখতা ওর কাছ থেকে এসব কোনো কথাই শুনতে না, ইউ উড হ্যাভ হার্ড যে হ্যাঁ আমি লোনে আসছি, আমি এখানে আই এম ট্রাইং মাই বেস্ট, আই ওয়ান্ট টু গো ব্যাক টু আর্সেনাল এন্ড পারফর্ম নেক্সট ইয়ার। এই যে আমাদের এই যে মেসআপটা হলো, এটা এখন যার দোষেই হোক, আর্টেটার উপর আমি দোষ দিব না, মোস্ট প্রবাবলি আরো তার থেকেও মানে যারা যারা এইসব ট্রান্সফার ডিলিং করে ওদের উপরে আমি দোষটা বেশি দিব। এই মেসআপটার জন্যই কিন্তু সালিবার ডেভেলপমেন্ট পিছিয়ে গেছে, এবং এই যে এত সালিবাকে নিয়েও আমাদের এত জল্পনা কল্পনা, সে কি আর্টেটার সাথে আরে নাকি তাকে লাইক করে না, না কি করে না, এত কিছু এত প্রশ্নই উঠতো না যদি আমরা তাকে ফার্স্টে লোনে পাঠাতে পারতাম। আরেকটা কথা বলি যে ভ্যালুর কথা, যেটা মিরাজ ভাই বললো যে আমরা অনেক প্লেয়ারদেরকে ঠিক মতো বেচতে পারি না, এক্সট্রিম ভেরি ভ্যালিড পয়েন্ট, এটা আমাদের বছরের বছর ধরে সমস্যা। এখন এখানে টোরেরা আর গেন্ডুজির কথা বলতে গেলে আমি বলবো যে এদের দুজনের কেসে একটু মিটিগেটিং সার্কামস্ট্যান্স আছে। গেন্ডুজির যে ভ্যালু ফল করতেছে, এটার জন্য গেন্ডুজি সবচেয়ে বেশি দায়ী। কারণ গেন্ডুজি যেখানে যাচ্ছে, মানে গেন্ডুজির ব্যাপারটা জাস্ট অন ফিল্ডে রেস্ট্রিক্টেড না, একটা প্লেয়ার যখন লাগাতার সব জায়গায় যায় এত গন্ডগোল পাকায়, কোনো ম্যানেজার এসে শেষ করতে পারে না, তাকে আসলে কোনো টপ ক্লাব কিনতে চাবে না, তাকে নিয়ে কিন্তু কোনো টপ ক্লাব লিঙ্কও না, এবং অন্য কোনো ক্লাবও বলবে যে তাকে কম দামে কিনতে চাবে। ওর ভ্যালু ফল করার, গেন্ডুজির ভ্যালু ফল করার জন্য গেন্ডুজি নিজেই দায়ী। আর টোরেরার ব্যাপারটা আমি বলবো যে আই নো টোরেরা কিন্তু আসার পরে প্রথম, আমাদের টোরেরা কিন্তু একটা রোমান্টিসিজম কাজ করে, বাট টোরেরা কিন্তু অনেস্টলি যদি তোমার বডি অফ ওয়ার্ক দেখো, সে আসার পরের প্রথম কয়েক মাস ভালো খেলেছে, নর্থ লন্ডন ডার্বিতে একটা গোল দিয়েছে বলে অবভিয়াসলি এটা আমাদের জন্য বোনাস পয়েন্ট হিসেবে কাউন্ট হয়, কিন্তু টোরেরা কিন্তু আসার পর থেকে প্রথম, ইভেন ওয়েন হি ওয়াজ প্লেইং ওয়েল, তখনও কিন্তু কানাঘুষা শোনা যাচ্ছিল দ্যাট হি ইজ নট সেটলিং ইন ইংল্যান্ড, হি ইজ হোমসিক, হি ওয়ান্টস টু গো ব্যাক টু ইটালি। এইটা কিন্তু মোরাললেস সবসময় ছিল। এখন এটার পরে তাকে এমেরি তাকে উল্টাপাল্টা পজিশনে খেলাইছে, হি কুডন্ট প্লে ওয়েল, ফর্মও ড্রপ করছে। তারপর এখন এখন যেটা হচ্ছে কি, যখন ভালো খেলে তখন এসব হোম সিকনেস এর কথাও আমরা ফ্যানরাও কানে লাগাই না, কেউ কানে লাগাই না। খারাপ খেলা শুরু করলে কিন্তু এগুলাই তখন হয়ে যায় যে হ্যাঁ স্যার এই ওই। টোরের ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় আলটিমেটলি ইট উডন্ট হ্যাভ ওয়ার্কড আউট এনিওয়ে, হি ইজ আ গুড প্লেয়ার, বাট ও আসলে জাস্ট ও কখনোই ইংল্যান্ডে কমফোর্টেবল ফিল করে নাই, even before the way like Emery played him in wrong position, his form fall,
ফেল। সো যখন একটা প্লেয়ারে যখন ওটাও মানে তুমি যখন একটা প্লেয়ারকে সেল করবা, তুমি দেখবা লিভারপুল ইজ এক্সট্রিমলি গুড ইন সেলিং প্লেয়ার্স। লিভারপুল যে তোমার এই রিয়ান ব্রুস্টার বলো এগুলা বলো, এগুলাকে রিজার্ভে থাকতেই যখন হাইপে থাকতেই তারা চুপচাপ ডিসাইড করে অনেক টাকায় বেচে দেয়। এই যে তোমার রিয়ান ব্রুস্টারকে শেফিল্ড ইউনাইটেডের রেকর্ড সাইনিং কিচ্ছু করতে পারলো না, কিন্তু যাওয়ার আগে কিন্তু এভরিওয়ান ওয়াজ লাইক হ্যাঁ লিভারপুল রিজার্ভের ট্যালেন্টেড খুবই হাই প্লেয়ার। আমাদের সমস্যাটা হচ্ছে কি উই নিড টু মানে আইডেন্টিফাই দিস প্লেয়ার্স মাচ আর্লিয়ার অন। বেশিটা চান্স দেওয়ার আগে, যেমন এনকেটিয়াকে আমার বোঝাই যাচ্ছে যে সামারে আর্টেটা বেচবে, কিন্তু এনকেটাকে এত ওভার এক্সপোজ করাই দেওয়া হয়েছে, no one will pay that much money for him. Right. বাট এটাই সমস্যা আমাদের আর অন্য সব দলের। আমাদের আসলে উই নিড টু ফিগার আউট ওয়েন টু সেল দিস প্লেয়ার্স। এখন উইলক আর এএমএন কে খুব স্মার্ট কাজ করানো হয়েছে, ওদেরকে লোনে পাঠানো হয়েছে। লোনে যায় অ্যাটলিস্ট যাই করুক মানুষজন দেখবে, লোনে অন্য জায়গায় খেলে মেবি আই থিঙ্ক উই ক্যান সেল বোথ অফ দেম ফর আ ডিসেন্ট প্রাইস। এবং এডু আমার মনে হয় এই সামারে মানে এই উইন্টারে এডু যে জিনিসটা করতে পারলো, লাইক গেটিং রিড অফ অল দিস প্লেয়ার্স, আই থিঙ্ক দ্যাটস আ পজিটিভ। এডুর আমাদের ভুলে গেলে চলবে না, দিস ইজ প্রবাবলি দ্য মানে এই সামারে তো রাউল ছিল প্রথম দিকে, এই উইন্টার ট্রান্সফার উইন্ডো ওয়াজ দ্য ফার্স্ট টাইম এডু হ্যাড ফুল কন্ট্রোল ওভার দিস থিংস। এডু, পারমার্টেসাকার, সরি হুসফামি তো নাই, বিনয় আর আর্টেটা। এখন দেখা যাক দিস সামার উইল বি দ্য অ্যাসিড টেস্ট, যে এইসব কিছু ডেড ওয়েট বলো বা যাই বলো এদেরকে কত টাকায় বেচতে পারে কিনা। ক্যান উই স্টার্ট সিইং সাম ইমপ্রুভমেন্ট অ্যাবাউট দিস? অ্যাসেসমেন্টটা আমরা এই সামারে করতে পারবো। হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে যে মানে বলো না যে আর্সেনালের যেমন আজকের টপিকটা যেটা আর কি স্ট্রাগলিং অথবা নাকি রাইজিং, এটা আসলেই এটার অ্যাসিড টেস্ট হবে হচ্ছে এই সামারে। যে আমরা আসলে বিকজ আমাদের অনেক কিছু ডিপেন্ড করতেছে এই নেক্সট সামারে আমরা আসলে আমাদের টিমটা কেমন ভাবে গোছাচ্ছি। আমরা যদি আর্টেটার দরকারি প্লেয়ার গুলা, আর্টেটার প্ল্যানে যে প্লেয়ার আছে সেগুলো না দিতে পারি এবং আমাদের যাদেরকে দরকার নাই তাদেরকে রাইট ভ্যালিউতে না বিক্রি করতে পারি, প্লাস আমাদের ইয়াং প্লেয়ার যারা আছে তাদেরকে একটা প্যাথ ফরওয়ার্ড অথবা যদি সেলও করি বা লোনে যাই করি, ওদেরকে যদি আমরা ওই জিনিসটা না করতে পারি, নেক্সট বলে না যে লং টার্ম প্ল্যান, যে নেক্সট 4-5 ইয়ার্স আমরা যদি না করতে পারি, আই গেস দেন আমরা ওই সেম সার্কেলে আবার ব্যাক করব, যে আমরা আবার শুরু করতে হবে সবকিছু। যেমন এখন আমার কাছে অবশ্যই আর্সেনালের জন্য অনেক বড় একটা ইম্পর্টেন্ট পিরিয়ড আমার কাছে মনে হয় যে আমরা আমাদের ইয়াং প্লেয়ার গুলাকে আসলে কিভাবে ইউটিলাইজ করতেছি, বিকজ উই হ্যাভ I say almost like 9 or 10 really good players, very young এবং very talented young players. So এদেরকে যদি আমরা না খেলাই, আচ্ছা ঠিক আছে ওদেরকে আমরা খেলাবো না বিকজ উই হ্যাভ প্লেয়ার্স রাইট নাও, এবং তাদেরকে এখন বসায় রাখার মতো আসলে তারা দে আর সো গুড যে তারা আসলে আন্ডার 23 তে খেলার মতো না, তারা দে শুড প্লে ফার্স্ট টিম ফুটবল ইন সামওয়্যার। সো আমি মনে করি আর্সেনালের জন্য এই প্ল্যানটা করা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি একাডেমিতে দেখো, আজিজ বলো, বালোগান বলো, কট্রেল বলো, ঠিক আছে, এমন অনেকগুলা প্লেয়ার আছে যারা দে আর নকিং অ্যাট দ্য ডোর। সো প্লাস আমাদের লোনে অনেকগুলা প্লেয়ার আছে, কি বলে ওসাইটু থেকে শুরু করে, যে আমি কয়েকটা ডিফেন্ডারের কথা বলতেছিলাম, ডিফেন্ডাররা আমাদের দুইটা স্ট্রাইকার আছে যারা ইয়াতে আছে। সো একাডেমি প্লাস আমাদের অলরেডি ফার্স্ট টিমে রিস নেলসন খেলতে পারে না, চান্স পায় না, মার্টিনেলি সুযোগ খুঁজতেছে, মার্টিনেলি ডেফিনেটলি চান্স পাবে। মার্টিনেলি এমন একটা ফোর্স যেটাকে আটকা রাখা সম্ভব না, এটা আর্টেটার পক্ষে সম্ভব না, আর্টেটা খুব বেশি দিন আর মার্টিনেলিকে আটকা রাখা। বাট যেমন আসলে দেখার বিষয় হচ্ছে যে আর্সেনাল এই যে এত বড় একটা বলে না যে অ্যাসেট নিয়ে বসে আছে, এই অ্যাসেটটা দিয়ে আসলে আর্সেনাল করতেছে কি? আইদার আর্সেনাল দুইটা জিনিস করতে পারে যদি সাকসেসফুল হইতে চায়, আইদার অ্যাসেট গুলা বিক্রি করে টাকা নাও, সবগুলোর জন্য একটা প্রপার ভ্যালুয়েশন তৈরি করো, অথবা নিজের টিমে ইন্টিগ্রেট করো, নিজের টিম বিল্ড আপ করো। আর্সেনালের ডিএনএ যেটা বলে না আমাদের 1000 বছরের স্বপ্ন, এরকম যে আর্সেনাল ডিএনএ হবে, আর্সেনালের টিমে এমন 7টা-8টা প্লেয়ার থাকবে অ্যাটলিস্ট যারা কিনা আর্সেনালের একাডেমি থেকে উঠে আসা, অথবা যে ম্যান ইউনাইটেডের 92 ব্যাচের মতো হবে। সো ওই স্বপ্নটা আইদার পূরণ করো, নতবা তাদের ভ্যালু ক্রিয়েট করে তাদের মার্কেটে ছাড়ো, ওই টাকা তুমি ইনভেস্ট করো। বাট যদি এটা না করতে পারে,
আর্সেনাল উইল গো ব্যাক টু উই স্ট্রাগলিং পিরিয়ডের মধ্যেই ঘুরতে থাকবে একই সার্কেলের মধ্যে। ওকে, আমরা এই সেগমেন্টের একদম শেষ দিকে চলে আসছি, টোটাল টাইমের শেষ দিকে চলে আসছি। তো ছোট করে আপনি যখন অন্য ইউরোপের বাদ দিলাম, বাট প্রিমিয়ার লিগের অন্যান্য ম্যানেজারদের আর্টেটাকে নিয়ে কথা শুনবেন, তখন কিন্তু তারা খুবই হাইলি রেট করে, স্পেশালি পেপ গার্ডিওলা ভেরি হাইলি রেট করে, অলসো ক্লপ। সো আর্টেটা অলরেডি মেড হিজ ওন স্টাইল, লাইক সামহাউ মানে এরকম এরকম একদম সোশ্যাল মিডিয়ার দুনিয়া বলেন বা এখন একদম মানে ফিফা খেলার যুগে বলেন, আমরা সবাই ঘরে বসে এক একজন ম্যানেজার। এই এত এত প্ল্যানিং এর ভিড়েও এটা কিন্তু তার নিজের একটা স্টাইল একটা সে ক্রিয়েট করতে সমর্থ হয়েছে বলে আমি মনে করি। হয়তোবা ওই স্টাইলটা এখন দেখা যাচ্ছে না, বাট ইন ইন কামিং ইয়ার্স লাইক 2, 3 or 5 years হয়তোবা এই স্টাইল সবাই অ্যাডপ্ট করার চেষ্টা করবে সামহাউ। সো তারপরেও কেন আমাদের মানে একদম মানে টানা সাকসেস আসতেছে না? ইজ ইট আর্টেটা অর ইজ ইট আওয়ার ইন্ডিভিজুয়াল প্লেয়ার্স যে যে আমাদের এই প্ল্যানটাকে এক্সিকিউশনের মাঝখানে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে? মানে আর্টেটা কি তার মানে প্ল্যানকে কমপ্লিমেন্ট করতে মানে ট্যালেন্টকে কমপ্লিমেন্ট করতে পারছে না কেন, এটা বলে আপনার মনে হয়? আর সাথে একটু টাচ করতে পারেন যে তার এইবারের যে সাইনিং গুলো ছিল, ডেভিড লুইস, তারপরে উইলিয়ান প্রীতি নিয়ে আমরা কেউ কথাই বলি নাই, মানে খুব কম কথা বলছি যে উইলিয়ান প্রীতিটাকে আপনার মানে উইলিয়ান কি তার এতদিনে এসে কি উইলিয়ান 8, I think 8, he made 8 assists, no goals yet, but so ডেভিড লুইস প্রথম দিকে কিছু মিস্টেক করছে, ফাইনালি দেখলাম যে আপনারা সবাই কিন্তু প্রশংসা করছেন। আমি ইয়ামেন ভাইকে দেখলাম একটা কমেন্টের মধ্যে বেশ ভালো প্রশংসা করছে, আপনিও ডেভিড লুইসের প্রশংসা করতেছেন। সো আপনার কি মনে হয় যে ডেভিড লুইসও শেষ পর্যন্ত ফাইনালি স্টার্টেড ডেলিভারিং? তারপর আমাদের গোলকিপার আসছে রায়ান। সো সব মিলে তার ভিশন মানে প্রজেক্টের যে ভিশন সেটাকে সে কমপ্লিমেন্ট করতে পারছে কিনা, দুইজনে যদি ছোট করে একটু টাচ করেন। শিওর। ফার্স্ট অফ অল বলবো, আমি আবার বলবো, আমি আজকে এই পডকাস্টের শুরুতেই বলেছিলাম আর্সেনালের প্রবলেমস রান রিয়েলি ডিপ। আর্সেনালের যা প্রবলেম এটা 1-2 দিনে ঠিক করার জিনিস না। এই সমস্যা বলতে গেলে শুধু আজকে কেন, আমি বলবো অন্তত 10 বছর আগে থেকেই শুরু হয়েছে। আমাদের যখন হয়তো বলতে পারো যে এফএ কাপ আমরা 2014-এ এফএ কাপ জিতলাম প্রায় 9 বছর পরে। ওই তারপরে কয়েকটা এফএ কাপ জিতে এবং তারপর ওজিল আসলো, অ্যালেক্সিস আসলো, দে কাইন্ড অফ পেপারড ওভার দ্য ক্র্যাকস। কিন্তু আর্সেনাল ডিএনএর কথা যে মিরাজ ভাই বলছিল না, আর্সেনাল ডিএনএ কিন্তু এটাও গত 15 বছর ধরে আমরা দেখেছি, টু হ্যাভ সিভিয়ার মেন্টাল ব্লকস, টু হ্যাভ মেন্টাল ফার্টস এন্ড অলওয়েজ কোল্যাপস, মানে মেন্টালি কোল্যাপস ইন ক্রুশিয়াল টাইমস। এই জিনিসগুলা আজকের না, এবং এই জিনিস এটা আর্টেটার জন্য হয় নাই। আর্টেটা ইজ মানে আর্টেটা ইজ হ্যাভিং টু ডিল উইথ দিস সেম ইস্যুস টু। এখন আর্টেটাটা ফিক্স করতে পারবে কিনা দেখা যাক, হি ইজ ট্রাইং হিজ বেস্ট। তুমি যেটা বললে তাকে অনেক ম্যানেজাররাই প্রশংসা করছে, এবং সেটা এখন না, সে যখন সিটিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে ছিল তখন থেকেই লটস অফ পিপল ওয়ার রেভিং অ্যাবাউট হিম, এবং ইভেন when he was a senior player তখনও কিন্তু অনেক মানুষ তার এসব নিয়ে প্রশংসা করেছে। আমি আজ বোধহয় গ্রুপে কালকে দেখলাম ইএসআর এর একটা কোড দেখলাম, ইএসআর বলছিল যে সে যখন সিনিয়র প্লেয়ার মানে তখন মানে রিটায়ারও করেনি, প্লেয়ার ছিল তখনও সে নাকি তখন ইএসআর আন্ডার 16-এ ছিল, ওদেরকে কি পরিমাণ অ্যাডভাইস দিত আর গাইডেন্স দিত, এন্ড হি ওয়াজ সো গ্রেটফুল ফর দ্যাট। তো আর্টেটা হ্যাজ আ লট অফ থিংস গোয়িং ফর হিম অ্যাকচুয়ালি। সাধারণত কিন্তু লট অফ টাইমস তুমি দেখবা গুড গ্রেট মানে প্লেয়াররা কিন্তু সবসময় ভালো ম্যানেজার হয় না, বাট আর্টেটা he seems to have a lot of মানে tools at his disposal, মানে he is at a pretty good base. এখন ভবিষ্যৎ বলবে সে করতে পারবে কি করতে পারবে না। ক্লিয়ারলি আমাদের ওনাররা they have put all their eggs in the Arteta basket, কারণ তাকে ম্যানেজার বানাই দিচ্ছে, so they are with him in the long haul. এখন যেমন নেক্সট সিজনও আনলেস আমরা রেলিগেটেড হচ্ছি, হি ইজ নট গোইং টু গেট ফায়ার্ড। সো আই থিঙ্ক আর্টেটা হ্যাজ দ্য টাইম টু প্রুভ হিমসেলফ। সো আর্টেটা হ্যাজ দ্য টাইম, হি হ্যাজ দ্য চান্স। এখন সামনের বছর যাক, এই সামার, এই মানে সামনের বছর, এবং হি অলসো হ্যাজ দ্য ব্যাকগ্রাউন্ড সাপোর্ট। কারণ এখন কিন্তু ওই রাউলও নাই, কেউ নাই, ইটস অল হিম, এডু, বিনয়, দে আর অল ইয়াং, apparently they all love Arsenal, they have some of the Arsenal মানে DNA in them, so hopefully they have that they have that backing. এখন সামনে দেখা যাক সে করতে পারে কিনা। আর্টেটা যখন আসলো, it was obvious that his first focus was defense. সে ডিফেন্সটাকে প্রথমে শক্ত করার চেষ্টা করেছে। হি মানে
and I would say মোটামুটি সাকসেসফুল হয়েছে, এখনো কিছু ইন্ডিভিজুয়াল এরর হয় বাট স্টিল। তারপরে দেখা গেল সে মিডফিল্ড নিয়ে কাজ করা শুরু করলো। মিডফিল্ড দিয়ে আমরা প্রথম দিকে কেউ অত হ্যাপি ছিলাম না, বাট আস্তে আস্তে মানে বাই নিড হোক বা বাই ডিজাইন হোক সে ইএসআর কে ইন্টিগ্রেট করেছে। সাকা তো মানে অ্যামেজিং, আর কি বলবো। এবং তারপরে ওডেগার্ড কে সে যে ওডেগার্ড, তুমি যে বলছো যে ইন্ডিভিজুয়াল প্লেয়ার নিয়ে কথা বলতে, ওডেগার্ড এই 2 মাসেই হ্যাজ বিন আর্টেটাস বেস্ট সাইনিং উইদাউট আ ডাউট। কারণ ও বেসিক্যালি, এবং তাকে যেভাবে ওডেগার্ডকে যেভাবে আর্টেটা খেলাচ্ছে বোঝাচ্ছে হি ইজ ইন লাভ উইথ দ্য প্লেয়ার টু। ওডেগার্ড আমাদেরকে আসলে একটা এক্সট্রা ডাইমেনশন দিয়েছে, মানে ইট উই আর নট জাস্ট হোপিং ফর সাকা এন্ড ইএসআর টু গিভ আস দ্য ম্যাজিক। ওডেগার্ড আসলে অনেক কিছুই করে। সো এখন আস্তে আস্তে মিডফিল্ডেও ফ্লেক্সিবিলিটি আনছে। এখন বাকি আছে অ্যাটাকে উই হ্যাভ অবামেয়াং, বাট অবামেয়াং এই সিজন দেখাইছে যে হোয়াট, ওয়েন ইউ আর ইন ইয়োর 30s দ্য স্ট্রাইকার ক্যান আস্তে আস্তে স্ট্রাইকার ডিক্লাইনিং ফেজে চলে যায়। তো আমার কাছে মনে হয় নেক্সট হচ্ছে সামারে হি নিডস টু ডু সামথিং অ্যাবাউট দি অ্যাটাক। সেটা এখন এটারও সে দেখা যাচ্ছে কিছুটা প্ল্যানিং শুরু করে দিয়েছে, মার্টিনেলিকে কনভার্ট করার চেষ্টা, মানে প্রসেস হচ্ছে। সাথে যদি আমরা একটা মনে করি, আই ডোন্ট নো, অডসন এডওয়ার্ডের মতো একটা স্ট্রাইকারকে কিনতে পারি টু প্রোভাইড সাম মোর কম্পিটিশন, দ্যাট উড বি গ্রেট। বাট আস্তে আস্তে ট্রান্সফরমেশনটা আমরা দেখছি। এখন উইল ইট বি ফাস্ট এনাফ, এন্ড উইল আমরা ফাইনালি আর্সেনালের যে কিছু পেটেন্টেড সেলফ ডিস্ট্রাক্ট করার প্রপেন্সিটি আছে সেগুলো এখন সে চেঞ্জ করতে পারবে কিনা, সেটা এখন ফিউচারে দেখা যাবে। এখানে এখন আরেকটা জিনিস বলি, আই থিঙ্ক দ্য ওয়ান থিং দ্যাট হি নিডস তো ইজ, যেটা আমি এখানে আবার ওলে গুনার সলস্কায়ারের সাথে কম্পেয়ার করবো। ওলে গুনার সলস্কায়ার কিন্তু in a way as a tactician he is far behind Arteta. Ole Gunnar Solskjaer কিন্তু কোনো ডেফিনিট প্লে স্টাইল নাই, কোনো কিচ্ছু নাই। বাট হোয়াট হি হ্যাড ইজ, ফার্স্ট অফ অল তার অনেক টাকা আছে, কারণ ম্যানচেস্টার ইউনাইটেড ওয়ান অফ দ্য রিচেস্ট ক্লাবস ইন দ্য ওয়ার্ল্ড, টাকা দে ক্যান থ্রো মানি এট দেয়ার প্রবলেম। এবং সেই টাকাটা দে ওয়ার এবল, মানে একটা মাঝে মধ্যে বলছে একটা ক্যাটালিস্ট লাগে। আমাদের 96-এ ওয়েঙ্গারের ক্যাটালিস্টটা কে ছিল? সে অবশ্যই এসে মানে বার্কক্যাম্প, ওয়েঙ্গার আসার ঠিক 1 বছর আগেই ছিল, বাট হি হ্যাড দ্যাট প্লেয়ার উইথ হিম, বার্কক্যাম্পের মতো। এবং তারপর ভিয়েরাকে সে এনেছে। আমাদের এই মুহূর্তে ট্রান্সফরমেশনাল প্লেয়ারটা কে? অবামেয়াং বেশি দিন থাকবে না, এখন আমাদের সাকা আছে এখন। বাট এখন ম্যানচেস্টারের কিন্তু ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার আছে, বাট ওদের ট্রান্সফরমেশনটা কখন আসলো? ব্রুনো ফার্নান্ডেস। দে তারা ব্রুনো ফার্নান্ডেস কিনার পরে উই ক্যান সি যে একটা ম্যানেজার, আই ডোন্ট থিঙ্ক সলস্কায়ার অত ভালো ম্যানেজার, হি ইজ মোর অফ আ ম্যান ম্যানেজার, যে সে মানুষদের হয়তো একসাথে রাখা, মানে ইউনাইটেড করে রাখতে পারে, অল দ্যাট। হি ইজ নট এ ভেরি গুড ট্যাকটিশিয়ান। কিন্তু এক ব্রুনো ফার্নান্ডেস আছে, ওদের সবাইকে লিফট করছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ক্যান উই গেট আওয়ার ওন ব্রুনো ফার্নান্ডেস দিস সামার? মানে এটা এখন হয়তো আমরা লাস্ট সামার এটাতে এটাতে ইয়ামিন ভাই, আমি আপনার প্রশ্নটি আপনারে করি, ঠিক আছে? হ্যাঁ শিওর। আপনি যেটা বললেন যে ক্যাটালিস্টের কথা, এখন আপনারা যদি বলা হয় যে বর্তমান আর্সেনাল টিমে, ঠিক আছে, বর্তমান আর্সেনাল টিম যদি গোছাইতে হয়, বা বর্তমান আর্সেনাল টিমে যদি একটা ক্যাটালিস্ট আপনি আনেন, ঠিক আছে, সেই ক্যাটালিস্টটা আপনি কোথায় আনবেন? সেই ক্যাটালিস্টটা আপনি কি মিডফিল্ডে আনবেন, নাকি সেই ক্যাটালিস্টটা আপনি স্ট্রাইকারে আনবেন? যে আপনি, হ্যাঁ আমি এমন একটা স্ট্রাইকার আনবো যারা, আপনার কাছে কি মনে হয় যে কোনটা হওয়া উচিত? ডেফিনেটলি মিডফিল্ডে ভাই, কারণ আমাদের অবামেয়াং ইজ হিয়ার টু স্টে। অবামেয়াং এখন নেক্সট সিজনেও হি উইল বি হিয়ার। মার্টিনেলি যদি তাকে যদি কনভার্ট করে ফেলায়, তো উই হ্যাভ দ্যাট। লাকাজেটকে বোধহয় বেঁচে দিবে। আর বালোগুনকে যদি এখন এক্সটেন্ড করাতে পারে, এবং বালোগুনের কিন্তু এক্সিট করার কথা আমরা শুনছি না, একটু চুপচাপ হয়ে গেছে। আই এম হোপিং হি উইল এক্সটেন্ড। আমি অবশ্যই এটাও শুনছিলাম যে সে নাকি এখন আবার আস্তে আস্তে হি ইজ কাইন্ড অফ কামিং অ্যারাউন্ড টু এক্সটেন্ডিং উইথ আস। আপনি যদি দেখেন অবামেয়াং এজ দ্য সিনিয়র স্ট্রাইকার, সাথে বালোগুন আর মার্টিনেলি, আই থিঙ্ক অ্যাটাক মোটামুটি সেট। ট্রান্সফরমেশনাল প্লেয়ার বলতে আমার যেটা মনে হচ্ছে, সামওয়ান লাইক, আমি জানি না আওয়ারকে আমরা এবার আনতে পারবো কিনা, বা ইফ ইউ আর ইভেন লিঙ্কড উইথ হিম। ব্রুনো ফার্নান্ডেজ এর মতো ট্রান্সফরমেশনাল ইম্প্যাক্ট আমাদের হবে আ প্লেয়ার লাইক আওয়ারের মতো। ওইটাই সরি, আমি হ্যাঁ শিওর ভাই বল। মানে আমাদের আসলে এখন ইয়েটা হচ্ছে যে আমাদের কাছে দেখেন সাকার মতো প্লেয়ার আছে, ঠিক আছে, যে কিনা মানে গেম চেঞ্জার, ঠিক আছে। আমাদের ইএসআর আছে, এবং আমাদের মোটামুটি ডিফেন্সটা কিন্তু মোটামুটি সেটেলড। হ্যাঁ, আমরা এখনো ইন্ডিভিজুয়াল এরর করতেছি, বাট আমাদের ডিফেন্সের যে বললাম না, যে এখন আমাদের যারা ডিফেন্ডার আছে এটা মোটামুটি চলনসই। আমরা হয়তো এদিক ওদিক দু একটা অ্যাড করতে পারি। আমরা যেমন আমাদের লেফট ব্যাক অ্যাড করতে পারি। আমরা হয়তো একটা লুইস যেহেতু বয়স হয়ে গেছে অ্যাড করতে পারি। সো এগুলো হয়তো পারে না যে অ্যাড হওয়া ইজ ফাইন, বাট ওই আমাদের মিডফিল্ডের যে ইস্যু, যেটা কিনা ওই আর্টেটার সিজনের শুরু থেকেই দেখে আসছি, সেটা আসলে রিজলভ না করা পর্যন্ত
ওবামিয়াং বলেন বা সাকা বলেন কেউই আসলে খুব একটা ফ্লারিশ করতে পারবে বলে মনে হয় না, বিকজ ওই সাপ্লাইটা আমরা এখন খুব বেশি মিস করি আমাদের খেলার মধ্যে, যেটা মনে হয়। এক্স্যাক্টলি ভাই, এবং এখানে বলবো যেটা সাকা, ইএসআর এবং ওডেগার্ডকে যদি আমি মানে দে আর এক্সেলেন্ট, হাউএভার ওদের কিন্তু একটা সিনিয়র মাথা দরকার, কারণ ইয়াং প্লেয়ারদের মানে যতই সাকা মানে আসলে তার বয়সের জন্য যা দেখাচ্ছে এটা এক্সেপশনাল, কিন্তু এটা আমাদের ভুলে যেতে হবে না, হি স্টিল নিডস একটা সিনিয়র গাইডেন্স। এখন সিনিয়র মাথাটা আমাদের মিডফিল্ডে কে? জাকা ইজ গ্রেট, ঠিক, উইলিয়ান উইলিয়ান আর কি বলবো উইলিয়ানের ব্যাপারে ভাই, উইলিয়ান এতগুলা চ্যাম্পিয়ন, এতবার চ্যাম্পিয়ন হয়েছে, এতগুলা চ্যাম্পিয়নের ম্যাচ। ভাই আমি খুব চেষ্টা করতেছিলাম উইলিয়ানকে অ্যাভয়েড করতে, কারণ মানুষজন অলরেডি জানে যে উইলিয়ানকে এখন কি আপনারা উইলিয়ানের প্রতি মানে কিছুটাও স্যাটিসফাইড? মানে হি ইজ গুড অ্যাজ আ স্কোয়াড আই নো প্লেয়ার। যে এক্সপেকটেশন এক্সিড করে নাই তা, বাট তুমি উইলিয়ানের 8টা অ্যাসিস্টের কথা বলতেছিলা, ঠিক আছে? আমি 8টা অ্যাসিস্ট যদি ডাইসেক্ট করি, ঠিক আছে, সেগুলা খুবই হাস্যকর হাস্যকর অ্যাসিস্ট হবে। যেমন কিয়েন টিয়ার্নির গোলটা যদি ধরো, যেটা কিনা কিয়েন টিয়ার্নি বলে না, এক্স্যাক্টলি বলে একটা গোল দিয়ে দিল, ওইটা যদি তুমি এখন উইলিয়ানকে অ্যাসিস্টের জন্য দাও, সেটা তো খুবই হাস্যকর হবে। তারপরে এলনানি ওই দিন গোল দিল, এলনানির গোলে এলনানি মানে উইলিয়ান খালি বলটা পাস দিছে, এলনানি তো নিজেই সুন্দর করে লং শটে গোল দিয়ে দিল। তারপরে এমন যেমন গ্যাব্রিয়েলের গোলটা ছিল, গ্যাব্রিয়েলের গোলটা উইলিয়ান কর্নার থেকে বোধহয় আসছে বা ফ্রি কিক থেকে আসছে, এন্ড গ্যাব্রিয়েলের হেড যেটা বলে না, ওইটা এখন এই টাইপের অ্যাসিস্ট যদি পাইল আপ করতে চাও তাহলে তুমি করতে পারবা এবং দেখাতে পারবা হি ইজ অ্যাসিস্ট কিং টাইপ। কিন্তু এখনো উইলিয়ান আসলে বলে না যে সিনিয়র ফিগার হিসেবে, যেটা কিনা হ্যাঁ ও মিডফিল্ড কন্ট্রোল কিছুটা আছে, বাট মাঝে মধ্যে আবার এমন স্ট্যাট চলে আসে যে ম্যাচে ও কিনা বলে না 30 মিনিট খেলে 15 বার বল লুজ করছে, ঠিক আছে, এরকমও স্ট্যাট আছে। সো আসলে উইলিয়ান একটা আলাদা পডকাস্ট দরকার উইলিয়ান নিয়ে কথা বলতে, ওর কোয়ালিটিজ এবং স্পেশাল কোয়ালিটিজ। উইলিয়ান আমার কাছে যেটা মনে হয় কি, উইলিয়ান এই মুহূর্তে হি ইজ পারফর্মিং দ্য রোল অফ অ্যান অ্যাডিকুয়েট রোল প্লেয়ার, মানে স্কোয়াড এখন স্কোয়াড মেম্বার হিসেবে হি ইজ গুড, বাট হ্যাঁ, বাট মিরাজ ভাই আমি বলবো, বাট সে কিন্তু মানে ইট শোজ যে আমাদের তাকে নিয়ে এক্সপেকটেশন কতটা এখন কোন নিম্ন লেভেলে চলে গেছে, যে আমরা এখন তার এইটাকেই বলছে যে আচ্ছা ইটস গুড। কিন্তু উইলিয়ানকে কিন্তু মানে আই ডোন্ট নো, মানে উইলিয়ানকে অবভিয়াসলি দিস ওয়াজ নট হোয়াট উই এক্সপেক্টেড ফর হিম, এবং তবে এট দ্য সেম টাইম আমি এটাও বলবো, I don't think any of us expected that Willian will be our Bruno Fernandes. Willianকে যখন আনা হয়েছিল আমরা ভেবেছিলাম যে ওকে আনছে একটা সিনিয়র প্লেয়ার, উইনিং মেন্টালিটি। আমার যেটা সবসময় সমস্যা ছিল, নট মানে মোর দেন সাইনিং হিম, এটা আমারও এখনো প্রবলেম, তাকে 3 বছরের কন্ট্রাক্ট দেওয়াটা আমার কাছে মনে হয়েছে পুরো হঠকারিতা, কারণ একটা এত মানে 30s এর একটা প্লেয়ারকে 3 বছর দেওয়ার কোনো মানে নাই। এখন যেটা হবে কি, সে অলরেডি দেখাচ্ছে হি ইজ কাইন্ড অফ ডিক্লাইনিং, তারপরে মানে এখন যতটুকু করছে মানে হি ইজ বেসিক্যালি জাস্ট গোইং টু বি এ রোটেশনাল প্লেয়ার এনিমোর। একটা রোটেশনাল প্লেয়ারকে 3 বছর। আমার তো ভাই এখানেও প্রবলেম আছে, ঠিক আছে, এই যে রোটেশনাল প্লেয়ারেরও প্রবলেম আছে। আপনার কি মনে হয় যে মানে আমরা যদি রিস নেলসনকে এই যে রোটেশনাল ওরে মিনিটগুলো দেয়া হয়েছে, আমরা যদি রিস নেলসনকে এই মিনিটগুলো দিতাম, রিস নেলসন কি এর চেয়ে বেটার প্লেয়ার হইতো না? অবশ্যই ভাই, ঠিক আছে। এখন ইএসআর আইসা খেলা দেখাচ্ছে, রিস নেলসন কি এমন কয়েকটা ম্যাচ খেললে কি বেটার খেলতে পারতো না? অবশ্যই খেলতে পারতো, ঠিক আছে। আমি ঠিক জানি না ভাই, রিস নেলসন ইজ এ গুড প্লেয়ার, কিন্তু রিস নেলসন আমি আবার বলবো ইএসআর এর যে ট্যাকটিক্যাল ম্যাচুরিটিটা আছে এটা নেলসনের আছে কিনা। এখন অবশ্যই আই এগ্রি উইথ ইউ যে উইলিয়ানকে মিনিটগুলো দেওয়া ইজ কাইন্ড অফ আ ওয়েস্ট। এখন আমি যেটা বলছি কি ভাই, আমি এটাকে উইলিয়ানকে সাপোর্ট দেওয়ার জন্য বলছি না, মানে আমি উইলিয়ানকে হিরোর সাথে পডকাস্ট করার সময়ও দেখতে পারতাম না, এখনো দেখতে পারি না, বাট ব্যাপারটা হচ্ছে কি ভাই, সাইন করে ফেলছি, একে আমরা ছাড়তে পারবো না, কিছুই করতে পারবো না, এখন যতটুক একটু মিনিমাম ভালো খেললে আমাদের জন্য ভালো, দ্যাটস ইট। হ্যাঁ, এখন আচ্ছা যাই হোক, এই সেগমেন্টের আই থিংক এই সেগমেন্টের যে কোশ্চেন ছিল যে আর্টেটা কি তার ট্যালেন্টকে কমপ্লিমেন্ট করতে পারতেছে কিনা, আপনাদের দুইজনের অ্যান্সারে যেটা আমার মনে হলো যে সে করতে পারতেছে না। সেটা তার সাইনিং হোক, সবকিছু মিলে হোক, সে হয়তোবা আরো এই ফুল সিজন এন্ড দেন নেক্সট সিজনের হাফ আমরা হয়তোবা বলতে পারবো যে সে আসলে কমপ্লিমেন্ট করতে পারতেছে কিনা। শুভ, আমি এখানে একটা কথা বলি, তুমি তার সাইনিং এর কথা বললা, তার সবচেয়ে লেটস নট ফরগেট ওয়ান থিং, তার সবচেয়ে বড় এবার সাইনিং ছিল থমাস পার্টিকে কিন্তু আমরা দেখতেই পারিনি কারণ ইনজুরির জন্য, এবং এটাও আমি বলবো যে আবার মানে বলবো যে আর্সেনাল ডিএনএ ইন এ নেগেটিভ ওয়ে, যে যেই প্লেয়ার জীবনে ইনজুর্ড হইতো না, আর্সেনাল আসতে পারলো না, সে অর্ধেক সিজন ইনজুরির জন্য নষ্ট করে দিল। আমি দেখলাম কিছু মানুষ তাকে এই লাস্ট কয়েকটা ম্যাচের জন্য ক্রিটিসাইজ করছিল যে হ্যাঁ সে আগের পার্টিকে দেখতেছি না। এখন এখানে আমি বলবো ভাই,
এই এতবার ইনজুরি থেকে ফিরলে মানুষের মানে হি ইজ নট ফুললি ফিট ইয়েট। আর পার্টি কি জিনিস সেটা আমাদের দেখতে হি নিডস টু বি ফুললি ফিট ফর আ ওয়াইল। আই ডোন্ট থিংক উই উইল সি দ্য ট্রু পার্টি, মানে যে পার্টিকে আমরা ম্যানচেস্টার সাথে জেতার সময় দেখেছিলাম সেই পার্টিকে দেখতে আমরা বোধহয় নেক্সট সিজন আগে পারবো না। কিন্তু এটাও কাইন্ড অফ লাইক মানে সেটাই বলবো, মানে আমাদের এবারের মেইন সাইনিং ছিল পার্টিকে আমরা দেখতেই পারলাম না ইনজুরির জন্য, বাট উইল সি নেক্সট ইয়ার। হ্যাঁ, বাট আরেকটা যেটা মানে অ্যাবসলিউটলি যে আর্টেটা তার ট্যালেন্টদেরকে কমপ্লিমেন্ট করতে পারতেছে না আসলে সেটাও না। রিসেন্ট টাইমে তুমি যদি যেটা বলো না যে তুমি যখন সিস্টেমে প্লেয়ারদেরকে ফেলবা, সিস্টেমে প্লেয়াররা খেলতে কমফোর্টেবল, তখন দেখবা তুমি প্লেয়াররা ফ্লারিশ করে। এবং সেটা আর্টেটার রিসেন্ট সিস্টেম চেঞ্জের পরে তুমি এখন আগে যেমন আমি আমি একটা পডকাস্টে বলতেছিলাম যে এমন কয়টা প্লেয়ার আছে যারা কিনা দে আর পারফর্মিং, যে বলতে পারবে যে ওকে এই 4টা প্লেয়ার পারফর্ম করতেছে। একমাত্র ওই টাইমে সাকা এবং কেন্টেনি ছাড়া কারো পক্ষে সম্ভব ছিল না অন্য মেনশন করা ওই টাইমে আমরা যেমন। বাট এখন দেখো, এখন তুমি জাকা হ্যাঁ মিস্টেক করছে, বাট তুমি ইভেন জাকাকে বলতে পারবে ওকে জাকা ইজ পারফর্মিং। তুমি ওবামিয়াং এর কথা হয়তো না বলতে পারলো, তুমি লাকাজেট ইজ কামিং ব্যাক। লাকা যখনই খেলতেছে লাকা হ্যাঁ মিস করতেছে, বাট হি ইজ শোয়িং দ্যাট ওকে হি ইজ নট দ্যাট না ইউজলেস। আমাদের এখন অনেকগুলা প্লেয়ার আছে, সো আই গেস ওই সিস্টেম চেঞ্জটা ওয়াজ কি, এবং ওইটা এই ফ্লেক্সিবিলিটিটা আর্টেটা যদি দেখাইতে পারে সামনেও, আই গেস আর্টেটা যে ট্যালেন্ট যারা আছে যা সেই হিসাবে যদি খেলাইতে পারে, I see when Arteta doing good in future, but next summer is vital. রাইট, শুভ। আমি এখানে একটা কথা, yeah, আমি এখানে জাস্ট ছোট্ট করে একটা জিনিস অ্যাড করে yeah, দিই, যে সেটা হচ্ছে এটা ব্যাপারে মানে আমি অনেক আগে মানে একটা সরি মানে ফর এ ম্যানেজার মানে টু বিল্ড আ টিম ইউ ক্যান ডু ইট টু ওয়েজ। একটা হচ্ছে তোমার অনেকগুলা প্লেয়ার আছে, তুমি তোমার সিস্টেমকে অ্যাডাপ্ট করবা প্লেয়ারের জন্য, অথবা তোমার সিস্টেম আছে ইউ হ্যাভ টু গেট দ্য প্লেয়ার্স ফর দ্যাট সিস্টেম। আর্টেটার প্রথম থেকে আমার যেটা মনে হয়েছে সে কিছুটা ফ্লেক্সিবিলিটি দেখালো, কিন্তু হি ইজ মোর অফ আ সিস্টেম বেসড ম্যানেজার। হি হ্যাজ আ ভেরি সেট আইডিয়া যে আমি এভাবে করে গেম খেলতে। এই জন্য মানে বলা হয় মানে পেপ গার্ডিওলার শিষ্য আসলেই তাই। পেপ গার্ডিওলা কিন্তু এরকমই, হি হ্যাজ হিজ সিস্টেম, এবং সে প্লেয়ার চায়, সে হয়তো যেসব প্লেয়ার আছে প্লেয়ারদেরকে হয়তো সিস্টেমে অ্যাডাপ্ট করতে হবে, আর না হলে সে প্লেয়ারকে সে ফালাই দিবে যতই ট্যালেন্টেড হোক। পেপ গার্ডিওলা তো চিন্তা করে দেখো, সে কিন্তু ইয়ায়া টুরের মতো প্লেয়ারকে বার্সেলোনা থেকে ফেলে দিছিল বিকজ হি জাস্ট ডিড নট ফিট হিজ সিস্টেম। সো ইটস নট অ্যাবাউট দ্য পার্সোনাল, এই জন্য হয়তো মানে এবং এবং যেটা হচ্ছে এখন আর্টেটার সমস্যাটা হয়েছে, অবশ্যই হি হ্যাজ কাম টু আর্সেনাল, হি নোজ যে আমাদের টাকা পয়সা নাই, আমরা চাইলেই মনে করো 4টা ফুল ব্যাক তাকে এক একটাকে 30-40 মিলিয়ন দিয়ে কিনে নিতে পারবো না, যেটা গার্ডিওলা 3 বছর আগে বা 4 বছর আগে করছিল। সো ফার্স্ট অফ অল হি হ্যাজ বিন ট্রাইং টু মেক দ্য প্লেয়ার্স অ্যাডাপ্ট টু হিজ সিস্টেম। অনেকে অ্যাডাপ্ট করতে পেরেছে, অনেকে পারছে না। এখন নেক্সট স্টেপটা হচ্ছে যেসব জায়গাগুলোয় পারছে না সেসব জায়গায় হি হ্যাজ টু গেট প্লেয়ার্স ফ্রম আউটসাইড এন্ড হি হ্যাজ টু বি ভেরি ক্রিয়েটিভ। যেমন ওডেগার্ডকে খুবই ক্রিয়েটিভলি, ওডেগার্ড কিন্তু রিয়াল সোসিয়েদাদে চলে যাচ্ছিল, এটাকে আমি একটা পজিটিভ জিনিস বলবো, কিন্তু আর্টেটা কিন্তু ইজ ভেরি গুড ইন কনভিন্সিং প্লেয়ার্স টু কাম টু আর্সেনাল। এটা যেমন ওয়েঙ্গারের মধ্যে ছিল একটা সময়, বাট ওয়েঙ্গার ওয়াজ আ ভেরি রেসপেক্টেড কোচ। একটা এত ইয়াং কোচের জন্য এভাবে করে মনে করো, যেমন অবাকে সে কন্ট্রাক্ট সাইন করতে রাজি করাইছে, সে পার্টের মতো প্লেয়ার চলে উইলিয়াম আসলো পার্টিকে জাস্ট আনতে বাই পারছে। নোইং যে আমি চ্যাম্পিয়ন্স লিগ হ্যাঁ, এক্স্যাক্টলি। তারপর তোমার ওডেগার্ডকে তুমি চিন্তা করে দেখো, ওডেগার্ড কিন্তু হি ওয়াজ অলমোস্ট গোয়িং ব্যাক টু সোসিয়েদাদে কিন্তু সে লাস্ট সিজন খুবই ভালো খেলেছিল। হি নিউ দ্যাট প্লেস, স্পেন মানে কমফোর্ট জোন, সে কিন্তু ওখানে চলে যাচ্ছিল, লাস্ট মিনিটের দিকে আর্সেনাল শোড ইন্টারেস্ট এবং আর্টেটা তাকে এক প্রকার কনভিন্স করায় নিয়ে আসছে। দ্যাট শোজ যে সে, আমরা ফ্যানরা যাই বলি না কেন, প্লেয়াররা কিন্তু প্লেয়ার্স বাই ইনটু হোয়াট হি ইজ সেলিং। এটা কিন্তু ইজ আ ভেরি গুড ট্রেট অফ আর্টেটা। সো এখন দেখা যাক যে সে এখন এই কয়েকটা তার সিস্টেমে এই কয়েকটা আরো কিছু প্লেয়ার তার দরকার, সে আনতে পারে কিনা, এবং মানে দেখা যাক, মানে উই উইল সি এগেন এই সামার ইজ গোইং টু বি দ্য অ্যাসিড টেস্ট। আরো একটা পডকাস্ট দরকার যদি আমরা এটা নিয়ে পুরো কথা বলতে চাই, কারণ এই স্পিকিং অফ ওডেগার্ড, আমি গ্রুপে একটা পোস্ট দেখলাম, আদনান মনে হয় পোস্ট দিছে, যে বলতেছিল যে ওডেগার্ডকে আমাদের সাইন করানো উচিত না, এবং কেন উচিত না সেই জন্য সে কিছু লজিক দাঁড় করাইতেছে। বাট যখন আবার আপনাদের কথা শুনতেছি তখন মনে হচ্ছে না, আমরা যদি ওডেগার্ডকে রেখে দিতে পারতাম। যাই হোক, আমরা ফাইনাল সেগমেন্টে জাস্ট একদম ফিনিশ, আমরা আওয়ার মার্ক পার হয়ে গেছে অনেক আগে। ফাইনাল জাস্ট ফিনিশিং এর জন্য আমাদের হাতে প্রিমিয়ার লিগের 10টা খেলা আছে, and then we have
just 3 individuals, 5 games in Europa. So আমাদের সবচেয়ে shortest route হচ্ছে to get to the Champions League হচ্ছে ইউরোপা জিতা। এবং যতই আমরা মানে পেসিমিস্টিক কথাবার্তা বলি না কেন, বাট আমাদের কিন্তু এখানে একটা চান্স আছে, পসিবিলিটি। আমি দেখি বড় অপোনেন্ট বলতে ম্যানচেস্টার ইউনাইটেড আর রোমা যদি আপনারা ধরেন, তাহলে হয়তো বা আছে। সো সবকিছু মিলে কি চাচ্ছেন, কি দেখতে চাচ্ছেন যে আগামী ফিউ ম্যাচে কোথায় কনসেন্ট্রেট করা উচিত, এবং কি দেখতে চাচ্ছেন এবং কি হোপ করতেছেন ফর দ্য রেস্ট অফ দ্য সিজন? দুইজনই ছোট করে। মিরাজ ভাই, প্রত্যেকবার আমি আগে যাই, এবার আপনি যান। আমি এটা হচ্ছে আমাদের ডেজার্ট, এটা আমাদের লাস্ট সেগমেন্ট, ইটস কল্ড ডেজার্ট, মিষ্টি অথবা ডেফিনেটলি মানে ইউরোপা আমাদের ফোকাস হওয়া উচিত, নো ডাউট অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, আমরা ইপিএল এ যদি ইভেন বলে না লাস্টের যেই 10টা ম্যাচ আছে ওগুলো যদি জিতেও যাই, আমরা খুব বড় জোর হয়তো 2 বা 3 স্টেপ হয়তো আগাইতে পারি ম্যাক্স। ওইটা দিয়েও আমরা নেক্সট ইয়ার ইউরোপা খেলতে পারবো কিনা এটা সেটা কনফার্ম না। আমি যেটা চাইবো, যেহেতু আমাদের হোল স্কোয়াড ফিট আছে, সেখানে আমি ডেফিনেটলি এক্সপেক্ট করব নট নেসেসারিলি একদম পুরো টিম চেঞ্জ করে ফেলতে হবে, বাট কিছু কিছু জায়গায় আমরা যদি ইপিএল এ আগে আগে যেমন হয় না যে শুরুর দিকে ইউরোপা লিগের শুরুতে মানুষ ম্যানেজাররা হয়তো ইয়াং প্লেয়ারদেরকে চান্স দেয় যে ওকে তুমি একটা ইউরোপা লিগের ম্যাচ খেলো, গ্রুপ ম্যাচ। সো এইটা আমি এখন ইপিএল এ দেখতে চাই যে মার্টিনেলি ইপিএল এর একটা ম্যাচ খেলতেছে, জাস্ট ভাই ফ্লোতে আসার। বাট এই ইপিএল এই আমরা যদি নেক্সট আমরা লিভারপুল ফেস করতেছি, আমরা যদি মিজারেবলি হারি, আল্লাহ মাফ করুক, দেন উইল বি দ্য পিপল যারা হচ্ছে আর্টেটাকে ব্যাশ করা শুরু করবে। সো আপনি কি তখন স্টিক থাকতে পারবেন যে না ঠিক আছে, হি হ্যাজ I ডান don't দ্য think মার্টিনেলিকে ইউজ করার পরে no one would bash you. মার্টিনেলি আমার একটা প্লেয়ার যে ইভেন যদি ওবামিয়াংকে বসায় মার্টিনেলিকে খেলানো হয়, তাও খুব একটা মানুষজন বলবে না যে ভাই কেন মার্টিনেলিকে খেলানো হয়। ভাই ইউ উইল বি সারপ্রাইজড। না হ্যাঁ আমি জানি সারপ্রাইজ গ্রুপের এত বলে নাই। আমি গ্রুপে কয়েকদিন আগে কাজের একটা পোস্ট দেখছিলাম যে আমাদের কেন কিয়েনটেনিকে বিক্রি করে দেওয়া উচিত, এরকম একটা পোস্ট দেখতেছিলাম। ঠিক আছে, ঠিক আছে, যে কেন্টেনিকে বিক্রি করে দিয়ে আমাদের একটা লেগ ব্রেক কেনা উচিত। সো এমন অনেক পোস্ট আসে। সো এভরিওয়ান হ্যাজ देयर ওন ওপিনিয়ন, বাট দ্য ফ্যাক্ট ইজ যে আমরা যদি নেক্সট সিজনের জন্য বলো বা ইভেন ধরো এখন যারা আছে এখানে যদি কিছু এক্সপেরিমেন্ট করতে চাই, বলো না ফাইনাল, আমি শিওর আর্টেটা অলরেডি ডিসাইডেড যে নেক্সট সামারে কারা বাইরে চলে যাচ্ছে, কাদেরকে সে রাখবে না, ঠিক আছে, এবং কাদেরকে সে রাখবে। বাট তারপরও লাস্ট মোমেন্টে যদি কিছু ডিসিশন সে করতে চায়, দিস ইজ দ্য টাইম টু সি লাইক ওকে চেম্বার্সকে কি আমি খেলাইতে পারবো, চেম্বার্স কি সেন্টার ব্যাক অথবা রাইট ব্যাকের জন্য একটা প্লেয়ার আমার নেক্সট সিজনে হবে বা হইতে পারবে, দিস ইজ দ্য টাইম টু এক্সপেরিমেন্ট। বা মার্টিনেলি আমি দেখতে যাচ্ছি মার্টিনেলিকে অ্যাজ এ সেন্টার ফরওয়ার্ড, লেটস এক্সপেরিমেন্ট ইন ওয়ান অফ দ্য ইপিএল ম্যাচেস, যে সি হোয়াট হি ক্যান ডু। সো দিস ইজ দ্য টাইম টু এক্সপেরিমেন্ট, যে আবার ওই নেক্সট সিজনে আমরা 7-8 ম্যাচ তাকে খেলায় আমরা মোটামুটি পয়েন্ট লুজ করে আবার শুরু করার চাইতে দিস ইজ দ্য টাইম টু ডু দ্য এক্সপেরিমেন্ট, আমি মনে করি। সো ডেফিনেটলি ওটা বলি যে ইউরোপা 100 না তো না 200% দিতে হবে ইউরোপাতে। দিস ইজ আওয়ার লাস্ট চান্স, আদারওয়াইজ নেক্সট সিজন ইউরোপকে বাই বাই টাটা বলে দিতে হবে, কোনো ইউরোপের ম্যাচই হবে না। আর হচ্ছে ইপিএল এ যতটুকু দেওয়া যায় দিয়ে আমি একদমই আশাবাদী না ইপিএল নিয়ে। ইপিএল এ যেখানে আছি সেখানে যদি থেকে শেষ করি আই এম হ্যাপি, বাট ডেফিনেটলি উইন ইজ অলওয়েজ গিভস গুড ফিলিং, লাইক সো সেটাই দেখতে চাই। ইয়ামেন ভাই? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি মিরাজ ভাইয়ের সাথে মোরাললেস একমত। আমি কিন্তু এখানে একটু মানে আমি প্রায় জানুয়ারি থেকেই বলছি, জানুয়ারি বা ডিসেম্বর থেকেই, যে উই শুড জাস্ট গো ফর দ্য ইউরোপা, ফুল স্টপ। আমার মনে আছে আমরা যখন এফএ কাপে এলিমিনেটেড হলাম তখন বোধহয় গ্রুপে ফাতে মুবিনের সাথে কথা হচ্ছিল, সে বলতেছিল যে কেন আমরা সবকিছুর জন্য যাচ্ছি না, আমাদের উই শুড হ্যাভ ট্রাইড হার্ডার ফর দি এফএ কাপ। আমি তখনও তার সাথে বলছিলাম যে আই এম টোটালি হ্যাপি উইথ দিস। আমরা যদি আজকে এফএ কাপ থেকে বের হয়ে যাই, ইট মিনস লেস গেমস ফর আস, লেস স্ট্রেস, উই ক্যান কনসেন্ট্রেট মোর অন দ্য ইউরোপা। আমি আসলে যেটা বললাম, আমাদের যে বাজে স্পেলটা ছিল আর্লি ইন দ্য সিজন, যখন ইট লুক লাইক আমাদের আসে নাই, আমাদের তখন থেকেই আই লস্ট হোপ অন দ্য লিগ। It is all about the Europa for me.
এবং ইউরোপা ইজ মানে এখানে আমরা পুরো কনসেন্ট্রেট করা উচিত। আর আরো যেটা সুবিধা হয়েছে এখন এই ড্রয়ের পরে, এইবার যেমন অনেকগুলো স্ট্রং টিম বের হয়ে গেছে, উই স যে টটেনহ্যাম বের হয়ে গেল, এর আগে রাউন্ডে লেস্টার বের হয়ে গেল। এখন উই অলসো হ্যাভ আ রিলেটিভলি ইজি পাথ অন পেপার, বলতে গেলে যে আমাদের হয়তো উই আর নট গোয়িং টু ফেস ম্যানচেস্টার ইউনাইটেড যদি করিও আনটিল দ্য ফাইনাল। এখন এবং রোমার সাথেও আমাদের বোধহয় ফাইনালের আগে দেখা হবে না নাকি? না, আমাদের হ্যাঁ রোমা, আমাদের আইদার ভিলারিয়াল অথবা ডাইনামো Dynamo Zagreb, exactly ভাই। সো উই হ্যাভ আ প্রিটি রিলেটিভলি স্ট্রেট, এখন বলতে পারো যে ডিনামোর কাছে টটেনহ্যাম ডিনামোর কাছে হারছে, বাট তারপরে ইফ ইউ আস্ক মি would you face Dinamo and Slavia or Roma. would you face Villarreal or Dinamo, or would you face Roma and Manchester? I would definitely say I would take Dinamo or ইভেন Villarreal আয়াক্সও any আছে day. এদিকে এই সাইডে। আচ্ছা, Ajax আছে, Ajax আছে। Ajax আছে। ওকে, ঠিক আছে। বাট আয়াক্সও আমার কাছে মনে হয় 3 বছর আগের আয়াক্স আর এই আয়াক্স সেম না ভাই। সো থিং ইজ ইট ইজ উইনেবল। যেমন তুমি যদি চিন্তা করে দেখো, আমরা যখন যেবার আমরা ফাইনালে হারলাম, চেলসির সাথে ফাইনাল পড়েছিল, তার আগে আমরা অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে সেমিফাইনাল হেরেছিলাম একবার। দেয়ার ওয়ার সাম টাফ টিমস। এবার কিন্তু উই হ্যাভ আ প্রিটি, ইফ উই প্লে লাইক we have played in our best matches this season, we can make the Europa final, we can win the Europa final too. এবং আর্টেটা কিন্তু একটা জিনিস দেখাইছে, সে নকআউট কাপে কিন্তু, যেমন এফএ কাপে গত বছর সে যা দেখালো, হি ক্যান অ্যাকচুয়ালি ডু প্রিটি গুড ইন নকআউট কাপ। সো অবভিয়াসলি ইউরোপা ইজ আওয়ার নাম্বার 1 টার্গেট। লিগে মেরাজ ভাই যেটা বললো সেটাই আমার কাছে মনে হয়, লিগে হচ্ছে উই শুড জাস্ট মানে ট্রাই আওয়ার বেস্ট, মানে যতটুকু করা যায়, কিন্তু লিগে অত ওভার এক্সটেন্ড করার দরকার নাই। লিগে মাঝে মধ্যে মার্টিনেলিকে অবশ্যই মাই হোপ ইজ আই ওয়ান্ট টু সি মার্টিনেলি ট্রাইড ইন সেন্টার ফরওয়ার্ড অ্যাটলিস্ট ওয়ান্স অর টুয়াইস। কিন্তু লিগে এখানে আমি একটা কথা বলবো, 10টা ম্যাচের মধ্যে আমাদের টাফ ম্যাচ বলতে গেলে মোরলেস খালি 2টা, কিন্তু এই লিভারপুলের সাথে ম্যাচটা আসছে আর চেলসির সাথে ম্যাচ আছে একটা, এছাড়া বাকি ম্যাচগুলা। কালকের ম্যাচটা দেখেন ওয়েস্ট হ্যামের সাথে কি হয়, তখন বুঝবেন টাফ না ম্যাচ। না ভাই, এটা সত্যি কথা। ডেভিড ময়েস যখন সিট ব্যাক করে বসে থাকবে, ওই দুইটা ডিফেন্ডার আর ডেকল্যান রাইস আর সচেক দিয়ে ঢুকতে পারবেন না, তখন বুঝবেন টাফ ম্যাচ কারে বলে। না তা তো বলছেন, মানে দেখা যাবে কালকে দেখবো যে কালকে মিখাইল অ্যান্টোনিও আমাদের সাথে, মানে জেসি লিনগার্ড কালকে 40 ইয়ার্ড, ও জেসি লিনগার্ড আছে, ও এসে ডান্স করে দিয়ে গেছে। সেই ভাই বলা তো যায় না, কিন্তু তাও মানে জোকস অ্যাপার্ট, দি আদার ম্যাচেস আর প্রিটি উইনেবল, মানে আমাদের জিততে পারা উচিত। সো না জিতলেও ড্র করা, মানে আই ক্যান সি আস ডুইং দ্যাট ব্যাড ইভেন ইফ উই রেস্ট সাম প্লেয়ার্স। মানে মেইন কথা হলো সেটা। আর রেস্টের কথা যেটা মিরাজ ভাই মানে শুভ যেটা বলতেছিল, যে আমরা যদি 7-8টা গোল খাই হেরে যাই, আমার কিন্তু মনে হয় ডিফেন্স কিন্তু তো চেঞ্জ হবে না। ডিফেন্সে কিন্তু আর্টেটা সাধারণত রোটেট করায় না, সো দ্য ডিফেন্স উইল বি ফাইন। এখন বলতে পারো সামনের দিকে সে কিছু রদবদল করবে। সো আই ডোন্ট থিঙ্ক আমাদের এখানে 4-5টা গোল খেয়ে বাজেভাবে হারার মতো অবকাশ আছে। আমরা হয়তো কয়েকটা ম্যাচ হারতে পারি, জিততে পারি, বাট দ্যাটস ওকে, বিকজ লিগে উই আর রাইট নাও গোয়িং নোওয়্যার। আমাদের লিগে যেখানে আছি মোরলেস ওখানেই থাকবো ঘুরে ফিরে। ইটস অল অ্যাবাউট দ্য ইউরোপা ফর মি অ্যাজ ওয়েল। হ্যাঁ, মানে তুমি যদি অ্যাটাক চেঞ্জ করো, তোমার ম্যাক্স যেটা হবে, তুমি হয়তো গোল কি হয়েছে, আমরা গোল দিতে পারি নাই, এক্স্যাক্টলি অ্যাটাকিং কম্বিনেশন চেঞ্জ হয়ে গেছে, গোল দিতে পারি না। বাট আমাদের এখন মোটামুটি ডিফেন্স প্লাস মিডফিল্ড যেরকম অর্গানাইজেশন আমরা খেলি, আমরা খুব বড় ব্যবধানে কারোর সাথে হারবো বলে আমার মনে হয় না। রাইট। Okay. I have so many questions. হয়তো আমরা আরো একবার হয়তো বসবো সামনে, বাট আজকের জন্য এখানে শেষ করি। Thanks for your time. ইনশাআল্লাহ সামনে আবার দেখা হবে, আর hopefully Arsenal will do the right things in the right way and make us proud. সবাইকে থ্যাংক ইউ শুভ, তুমি জিনিসটা কন্টিনিউ করার জন্য, পডকাস্টটা থ্যাংকস শুভ, আরো কন্টিনিউ করা। আমি আসলে সময় করা খুব একটা পারতেছিলাম না, যার কারণে পডকাস্টটা একটু হয়ে গেছিল, বাট আই হোপ ইউ কন্টিনিউ। থ্যাংক ইউ। Inshallah. This was good. We'll try to make Thank it you. more spicy and everything. Thank you for everything, both of you. Thank you Shuvo, thank you Meraz bhai. Thank you Anwar.